71-এর মধ্যে ছিল ইসলামের দিক থেকে তাকালে ছিল জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুম মুসলমানের লড়াই, ওটা তো ইসলামের ইতিহাসের অন্তর্গত। আজকে তো আমি চ্যালেঞ্জ করে দিলাম শফিকুর রহমান সাহেবকে, আপনি আমাকে বলেন কোরআনে কোথায় লেখা আছে যে নারী নেতৃত্ব হারাম? আমাদেরকে তারা আরব বানাতে চায়, আমাদেরকে তারা তুরানি বানাতে চায়, আমাদেরকে তারা বিভিন্ন তুর্কি বানাতে চায়। তো এদেরকে তো ঠেকাইতে হবে, কারণ জামাতে ইসলামের জন্য বাংলাদেশে কোনো সত্যিকার একটা ইসলামী আন্দোলন, সত্যিকারের গণমুখী জনগণের ইসলাম যে আছে এটা আমরা দাঁড় করাতে পারছি না। কেন? জামাতে ইসলামী এই নামে 71 সালে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহত্যার সহযোগী ছিল। মুখে বলেছেন আমি ছাত্রদের প্রতি অনুগত, আর কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। যারা মাদক ব্যবসা করে, যারা মাদক ব্যবসায়ী, তারা কিন্তু ঠিকই এমপি হয়ে গেছে। কারণ ও যদি এখানে মাজার আঘাত হয়, সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি যদি আঘাত হয়, তো শুভেন্দু অধিকারী বলতে পারে দেখো এই হলো ইসলাম, এই ইসলাম হলে এই মুসলমানদের এখান থেকে তাড়াও। এরা তো পরিকল্পিতভাবেই কাজটা করতেছে। চব্বিশে গণঅভ্যুত্থানের প্রায় 2 বছর হতে চলল, কিন্তু রাষ্ট্র সংস্কার ও সাংবিধানিক বিতর্ক থেমেই না। কেউ বলছেন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কেউ বলছেন সংস্কার হয়নি, ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র। এসব নিয়ে আমরা কথা বলবো কবি ভাবুক ফরহাদ মাজারের সঙ্গে। চর্চায় আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ সোহরাব, অনেক ধন্যবাদ। সম্প্রতি আপনার একটি বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে জি জি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি বলেছেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ব্যবস্থা বদল, সেখানে ক্ষমতার বদল হয়েছে, যদি ব্যাখ্যা করেন। প্রথম ক্ষমতার বদল হয়নি। আমি আসলে বলছি, প্রথমত আমরা যেটা করেছি, আমাদের বাংলাদেশের জনগণ লড়াইটা করেছে একটা নতুন রাষ্ট্র গঠন করবার। আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের ধারণাটা অস্পষ্ট। আমরা রাষ্ট্র বলতে সিম্পলি যেটা বুঝি একটা ইনস্টিটিউশন যারা আইন বানায়, জনগণকে দমন করে, শোষণ করে, শাসন করে, এই আমলাতান্ত্রিক সামরিক একটা ইনস্টিটিউশন। শাসক শ্রেণীর তৎপরতাটাকে আমরা রাষ্ট্র মনে করি। হ্যাঁ, শাসক শ্রেণীর তৎপরতা তো রাষ্ট্রের মাধ্যমেই করে, রাষ্ট্রের হাতিয়ার তার কাছে। কিন্তু রাষ্ট্রটা তো সিম্পল না। তো রাষ্ট্রের সঙ্গে সমাজের সংস্কৃতি, সমাজের চিন্তা, নীতিবোধ অনেক কিছু তার সঙ্গে জড়িত, এবং সেই নীতিবোধের উপর ভিত্তি করে আপনি একটা যেটাকে প্রতিষ্ঠানকে দাঁড় করেন, তার মধ্যে আইনের দিক আছে, অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে নীতি নৈতিকতার দিকও আছে, সাংস্কৃতিক দিকও আছে, এবং দীর্ঘ ইতিহাসের একটা ব্যাপার আছে। যেমন ধরেন আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের কনস্টিটিউশন সব দেশে একরকম, কিন্তু আমেরিকার কী বলে ভারত তো এক না, কারণ তারা সাংস্কৃতিকভাবে আলাদা, তাদের কিছু নৈতিক ইতিহাস আছে, দুটো আলাদা। এবং রাষ্ট্র জাপানও এক নয়, কারণ রাষ্ট্রটা গঠিত হয়, তার প্রিসাপোজিশনটা হলো যে আমি একটা রাজনৈতিক জনগোষ্ঠী, আমার একটা স্বতন্ত্র দিক আছে, ফলে আমি বিশ্বের রাষ্ট্রসভায় আমার স্বাতন্ত্র্য নিয়ে আমি থাকতে চাই। ফলে এই কারণে বিশ্বে যদি রাষ্ট্র একরকমই হতো, তাহলে দুনিয়াতে রাষ্ট্র একটাই থাকতো। রাষ্ট্র অনেকগুলো কেন? কারণ প্রত্যেকটা জনগোষ্ঠী, যাদেরকে আমরা বলি রাজনৈতিক জনগোষ্ঠী, এই রাজনৈতিক জনগোষ্ঠী মনে করে তার যে সংস্কৃতি, তার যে ভাষা, তার যে ইতিহাস, তার যে ভূগোল, তার যে জীবন ব্যবস্থা, তার একটা অভিপ্রকাশ তার রাষ্ট্রের মধ্যে থাকবে। 71-এ আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ব্যক্ত হলো, আর সেটি এই গঠনটা পরে আমরা করতে পারলাম না কেন? করতে পারিনি। প্রথমত আমাদের রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাটা ব্যক্ত হয়েছিল কৃষির ভিতর দিয়ে, হয়েছিল যে আমাদের ঘোষণাপত্রের মধ্যে দিয়ে। আমরা যখন এপ্রিলের 10 তারিখে যেই আমরা ঘোষণা দিলাম যে আমরা বাংলাদেশের জনগণ এই কারণে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে পারলাম না, অতএব আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, তাহলে ওটাই হলো লিগ্যাল ভিত্তি। মানে আমাদের জনগণের অভিপ্রায়ের যে ভিত্তিটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু ওটা আমরা তো মানলাম না। আমরা কি করলাম? আমরা আমাদের মতন করে একটা কতটা দাবি ঢুকালাম, সমাজতন্ত্র, বাঙালি জাতিবাদ, তার মধ্যে কী ঢুকালাম আমরা এইসবগুলো, ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ এগুলো। ফলে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতিবাদ, সমাজতন্ত্র, এগুলো তো আমাদের দাবির মধ্যে ছিল না, এগুলো তো ইম্পোজ করা হয়েছে। এবং শুধু তাই করা হয়নি, কারণ আপনি সেই 72-এর সংবিধানে যারা সংবিধান লিখেছিলেন বা সংবিধান প্রণয়ন করবার তারা যে অধিকারটা দাবি করেছিলেন, তারা তো পাকিস্তানে ছিলেন। 72-এর সংবিধান তো পাকিস্তানে যে লেখা। শেষ করি, এটা খুব ইম্পর্টেন্ট।
এটা কনসেপচুয়াল ভাবে, কারণ 72-এর সংবিধানটা পাকিস্তানিদের হাতে লেখা সংবিধান। পাকিস্তান জনপ্রতিনিধিদের একই কথা, পাকিস্তান তো তখন তো বাংলাদেশ আসে নাই। আপনি নির্বাচন করেছেন 1970-এ এলএফের অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে। তাহলে 72-এর সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। তখন তো আমরা পাকিস্তানের নাগরিক, তো আপনি তো বাঙালি তো না, আপনি তো পাকিস্তানি নাগরিক আকারে নির্বাচিত হয়েছেন। পাকিস্তানি নাগরিক আকারে আপনার পাকিস্তানের সংবিধান লিখবার জন্য আপনি তৈরি হয়েছিলেন। এটাকে এদিক ওদিক বদলে আপনি এটা বাংলাদেশের সংবিধান বানিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণ তো অলরেডি বলেছে তারা কী ধরনের রাষ্ট্র চায়। সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আরেকটা ঐতিহাসিক দিক বলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রশ্নটা আমি প্রথম তুলি। আমি কোথায় তুলি? প্রথম আমার সঙ্গে যখন এই জামাতে ইসলামী বা ইসলামপন্থীদের সঙ্গে যখন ঝগড়া শুরু হয়, আমি বলেন তো বাংলাদেশ তো ইতিমধ্যেই ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। কী করে হয়েছে? আমি যদি সাম্য কি ইসলামের দাবি না? সাম্য কি ইসলামের দাবি না? আপনি কি মনে করেন মানবিক মর্যাদা ইসলাম চায় না? আপনি কি মনে করেন সামাজিক ন্যায় বিচার ইসলাম চায় না? ফলে আপনারা অনেকে ভুলে গেছেন যে এই বক্তৃতাটা আমি দিয়েছি কোথায়। এটা দিয়েছে লন্ডনে, বিখ্যাত বক্তৃতা ছিল আমার। ঠিক আছে, সেই বক্তৃতা এটা ছিল আপনার এই 73 সালে, বহু আগে, যখন এই তর্কটা উঠে তখন তো সেখানে সমস্ত হুজুরের তো ছিল। আমি যে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল লড়াইতে আমি জিতেছিলাম, তারা তো স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, 71-এর যে মুক্তিযুদ্ধ ছিল ওটা আসলে ছিল ইসলামেরই যুদ্ধ। কী যুদ্ধ ছিল সেটা শেষ করি? নট ন্যারেটিভ। আপনারা এখান থেকে পরবর্তী বাঙালি জাতিবাদীরা তো এটা ক্ষতি করেছে আমাদের, কারণ ন্যারেটিভটা ব্যাপারটা, কারণ ইসলামের মধ্যে তো জালিম এবং মজলুম আছে। তাহলে ইসলামের দৃষ্টিতে যদি আমি বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, তাকান আপনি, তারা 71-এর মুক্তিযুদ্ধ তো মজলুমের মুক্তিযুদ্ধ ছিল। 71-এর মুক্তিযুদ্ধ ছিল ইসলামের দিক থেকে তাকালে ছিল জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুম মুসলমানের লড়াই। ওটা তো ইসলামের ইতিহাসের অন্তর্গত। বাংলাদেশের মুসলমানরা কি ধর্ম ছেড়ে দিয়েছে নাকি 71 সালে? আমি যখন জয় বাংলা বলার পরে আল্লাহ করে তারা পড়েন, আমি তো মুক্তিযুদ্ধ ছিলাম, আমি তো মুক্তিযুদ্ধ ছিলাম। আমি জয় বাংলাতে বলছি সে অবশ্যই, তারপর আল্লাহ করে বলছে, কারণ সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তো জয় বাংলাতে তাকে মৃত্যুর মুখে আর তাকে সহায়তা করতে পারছে না, তার আল্লাহর নামে নিতে হয়েছে। তাহলে এটা ধ্বংস করেছে বাংলাদেশের এই ফ্যাব্রিকটা, ধ্বংস করেছে বাঙালি জাতিবাদ এবং আওয়ামী লীগ, এই পুরো ফ্যাসিস্ট শেষ করে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখনও পর্যন্ত এই সেকুলাররা, ফ্যাসিস্টরা এখনও পর্যন্ত একই কাণ্ড করে যাচ্ছে, যে বাংলাদেশের জনগণকে বিভক্ত করতেছে, একদিকে সেকুলারিজম, একদিকে ইসলাম। ফলে তারা এখন এসে এই গণঅভ্যুত্থানের পরে এই সঙ্গে সঙ্গে তারা উভয় পক্ষই আপনার এই পরিচয়বাদ, মানে আপনার এই যে ইসলামী পরিচয়বাদ নিয়ে তৌহিদি জনতার নামে যারা হামলা করতেছে, তাদের একটা ন্যারেটিভ জোগাড় করতেছে এরা আবারও। কারণ আপনি যতক্ষণ মধ্যে বাঙালি জাতিবাদ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই তথাকথিত তৌহিদি জনতাও থাকবে। আর যতক্ষণ জাতিবাদের যারা প্রবক্তা, তারা তো অনেকটা দুর্বল এখন। না জাতিবাদ এখন যারা ইসলামের নামে যারা লড়াই করছে ওরা তো জাতিবাদী। সকল জাতিবাদী ফ্যাসিস্ট। আপনি ধর্মের নামে করেন আর সেকুলারিজম নামে করেন। ফলে আমি একটা লড়াই করে গেছি গত 45 বছর, যে জাতিবাদ পরিহার করতে হবে। কারণ ইসলামের সঙ্গে জাতিবাদ যেমন সাংঘর্ষিক, তেমনি আমরা যদি একটা সত্যিকারের একটা জনগোষ্ঠী আকারে এ দেখেন শব্দটাই ব্যবহার করে, রাজনৈতিক জনগোষ্ঠী, জাতি তো না, জাতি কোথেকে আসছে? আমি যদি জাতি বলতে, পশ্চিমবাংলার জাতীয় তো জাতি, ওর সঙ্গে আমি রাষ্ট্র বানাতেছি না কেন? আর যদি আপনি রিয়েলি লড়াইয়ের কথা বলেন, তাহলে আমরা সেরা জন্মখানের কথা দেখতে হবে। সেরা জন্মের বক্তব্য কী ছিল যে সুবে বাংলার লড়াইটা হলো সত্যিকারের লড়াই বাঙালির। কারণ সুবে বাংলাতে আমরা লর্ড ক্লাইভের কাছে আমরা কি এই দেশ হারিয়েছি, নাকি সত্য কিনা? তাহলে সুবে বাংলা মীর মদন এবং এই মোহনলালের যে লড়াই, ওটাই তো ঐক্যের লড়াই। মীর মদন মোহনলাল তো এখনকার এই পুরো বোমা ঐক্যের প্রতীক। তারপরে যদি বাংলার, হ্যাঁ সে তো অবশ্যই, সেগুলো তো আপনি ডেফিনেশন ভিন্ন অর্থ করেন। সে ফিউডাল ছিল, তার ব্যবসা ভিন্ন তর্কের ব্যবসায়। জনগণের দিক থেকে তাকান, ওখানে তো এই যে ধর্মীয় বিভাজনটা তো নেই না, যেখানে খুব ভালো, সেখানে মোহনলাল ছিলেন, সেখানে একজাক্ট। তার মানে আমাদের এখানে ধর্মীয় বিভাজন কখনো ছিল না। তাহলে ধর্মীয় বিভাজনের বীজটা কারা রোপণ করে দিয়েছে? ইংরেজ রোপণ করেছে। 71-এর ওই প্রসঙ্গটা আনে, আপনি বলছেন যে পাকিস্তানের যে জনপ্রতিনিধি বা পাকিস্তানিরাই এই সংবিধান রচনা করেছে, তাহলে ওই পাকিস্তানিরাই তো 10ই এপ্রিল আর স্বাধীনতার ঘোষণাপত্র 10ই এপ্রিল তারা করে নাই। 10ই এপ্রিল যারা ঘোষণা করেছে, জনগণ তো গ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা করেছে। 10ই এপ্রিল কারা করেছে? যারা মুক্তিযুদ্ধ করছে তারা করেছে। ফলে তারা তো বাইদি ইসলাম তারা শেষ করি না, এক লোক না, আমাদের ব্যক্তি আর পলিটিক্স এক না। আপনি তখন তো বাইদি ইসলাম কি, যে আমরা পাকিস্তানের মধ্যে একটা
আমরা একটা রাষ্ট্র গঠন করতে গিয়েছি। আমাদের তর্ক কী ছিল যে আমরা একটা কী করে ফেডারেল পাকিস্তান আমরা চেয়েছি, আমরা প্রভিন্সিয়াল অটোনমি চেয়েছি। তাহলে প্রভিন্সিয়াল অটোনমি যদি চাইতাম তো পাকিস্তান কি ভাঙতো নাকি? না, আচ্ছা, ভাঙতো না। তো আপনি প্রভিন্সিয়াল অটোনমি করতে দেন নাই, যেমন এটা যে দেওয়া যাবে না। যেদিন আপনি ঘোষণা করলেন যে আমার বাংলা ভাষা এবং সংস্কৃতি থেকে আমার ধর্মকে আলাদা করলেন, দুই পক্ষই, মুসলমান যারা তারাও যেমন দোষী, তেমনি তথাকথিত বাঙালি জাতীয়তাবাদী দোষী। প্রকৃতপক্ষে কি আলাদা করেছে কারা? এই যে ধরেন, যদি আমরা একেবারে নির্দিষ্ট হয় 72-75-এর শাসন, সেখানে কি ইসলাম ছিল না? না, ছিল না তো। আপনি যে পুরো 72-এর শাসনটাই তো ছিল ইসলাম নির্মূলের রাজনীতি। আমি আবার বলি, না কিসের আপনি কেমন ঘাতক দালাল নির্মূল কমিউনিস্ট ভাষা করতে আসছে? এটা পরে, অনেক পরে। ভাই, এটাই তো রাজনীতি। আপনি দেখেন তো, করেছেন তো আপনাকে ইন্দিরা গান্ধী এবং ভারত তার যে বৃহত্তর যে এই উপমহাদেশে নির্মূলের রাজনীতি শুরু করেছে, ওটা তো 72 সাল থেকে শুরু করেছে যে এই দেশ থেকে ইসলাম নির্মূল করতে হবে। এবং নির্মূল করার জন্য বাংলাদেশটা ছিল পরীক্ষা। ভারতের আগে সংবিধানে নিরপেক্ষতা স্থাপন করেছে। তাতে কি ভারত তো আপনাকে, ভারত হিন্দু রাষ্ট্রই ছিল, কোনো লাভ তো নাই। আপনি ছিলেন মুসলমান রাষ্ট্র, ওটা ছিল হিন্দু রাষ্ট্র। ওটাই প্রকাশ দেখছেন শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। টাকা মানে কী করে? এখান থেকে বেরিয়ে আসার পথ কি? এখান থেকে বেরিয়ে আসার পথে এই তথাকথিত বিবেচনা বন্ধ করেন। স্টপ ইট। এই যে ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই ননসেন্স বন্ধ করেন। কারণ যারা ধর্ম নিরপেক্ষতাবাদী তারাই বাংলাদেশকে ধ্বংসের জন্য দায়ী। তারা এখন এসে মুসলমানদের দায়ী করতেছে। এত বড় গণঅভ্যুত্থান হয়ে গেল, তারপরে আমাদের তথাকথিত বামপন্থীরা কথা ইসলাম বিদ্বেষে কথা বলে। এগুলো কি? এটা তো সীমা থাকতে হবে। আপনি একটা গণঅভ্যুত্থান করেছেন, ছেলেরা একটা আদর্শ স্থাপন করেছে যে আমরা এইভাবে ভাগ হব না। ইসলাম নিয়ে তর্ক থাকুক না, অসুবিধা কি? আপনি একটা বাঙালি জাতির পক্ষে কথা বলেন, সমস্যা কি? আমি একটা বাংলাদেশের কবি, আমার চেয়ে বেশি বাংলা ভাষা ভালোবাসে কি? আপনি আমাকে তখন অন্যতম শ্রেষ্ঠ লেখক, ওটা ফাইন। তো আপনি আমাকে নতুন করে খতনা করবেন নাকি মুসলমানদের বলে? এই হুজুরের সাথে কথাবার্তা বলে এই সাহস আসছে কোনো বাংলাদেশে? কোনো আমি যখন ইসলাম নিয়ে কথা বলি, আপনি আসুক না ইসলামকে। আজকে তো আমি চ্যালেঞ্জ করে দিলাম শফিকুর রহমান সাহেবকে। আপনি আমাকে বলেন কোরআনে কোথায় লেখা আছে যে নারী নেতৃত্ব হারাম? আপনি কোরআনে কোথায় লেখা আছে যে আপনার গান গাওয়া হারাম? তা আপনারা যে করার সে নৈতিক জায়গাটা বাঙালি জাতিবাদীরা তো হারাইছে। কারণ তারা তো ইসলাম নির্মূল রাজনীতি করবে, এখন ইসলাম নির্মূল রাজনীতি করে তারা। এটা কী কথা? আপনি এত বড় গণঅভ্যুত্থান পরে এগুলো করা কি ঠিক? আপনার বলুন, এটা তো খুবই অন্যায় কথা যে আমরা সে যে কী হতে পারে যে ঠিক আছে আমি বাংলা ভাষার সংস্কৃতি নিয়ে আমি কাজ করি, ঠিক আছে। তো ইসলামকে আপনি তো আলাদা করলে তো দুইটা ফনা ধরবে দুদিকে। আপনি তো এটা সকলকে মিলেই তো রাজনৈতিক জনগোষ্ঠী। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার সংস্কৃতি, শুধু তাই না, আমি তো ইসলাম ছাড়া রাষ্ট্র গঠন করতে পারবো না। কিন্তু আমার ইসলাম আমি কী করে আনবো, এটার প্রমাণ তো আমি দিয়েছি এপ্রিল 10 তারিখের ঘোষণার মধ্য দিয়ে। আমি সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই। এখন আমি বলতে পারি আমি একটা একটা নৈতিক জগৎও চাই। কারণ পুঁজির বিরুদ্ধে লড়াই করতে হলে আমরা নৈতিক জগৎ লাগবে। তো আমাকে এখন কী বলতে হবে যে তোমরা বলতেছো, আমি তো বলে এসছি অ্যালায়েন্স, উলেমা অ্যালায়েন্সে, যে বড় বড় কথা বাদ দাও, তোমরা ইসলামের কথা বলো। তাহলে তোমরা তো লা ইলাহা বলো না, যে কোনো ইলা নাই দুনিয়াতে, এটা বলে কলমা পড়ো না। তো দুনিয়ার সবচেয়ে বড় ইলার নাম হচ্ছে পুঁজি। কারণ তোমরা তো পুঁজি নিয়ে পকেটে ঘুরে বেড়া, তুমি তো এই পুঁজির তো দাসত্ব করো। তো আল্লাহর নাম তো তোমার মুখে শোভা পায় না। যারা ইলাকে মানে, পুঁজিকে মানে, ও মুসলমান হলো কবে থেকে? এটা তো জন্মসূত্রে মুসলমান হতে পারবেন না আপনি। যে কারণে ইসলামের যে এটা নৈতিকতা সাংঘাতিক ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কী কাজ ছিল? আমাদের কাজ ছিল ইসলামের যে ইতিবাচক দিক, যে সেই যে ধর্মটা এসছে এর আগে, তার যে ঐতিহাসিক, তার যে মর্ম, যেটাকে পরবর্তীকালে এক ধরনের পরিচয়বাদী ইসলাম গড়ে উঠছে, যারা আমাদের শত্রু আকার আমাদেরকে আক্রমণ করতেছে। আমাদেরকে তারা আরব বানাতে চায়, আমাদেরকে তারা তুরানি বানাতে চায়, আমাদেরকে তারা বিভিন্ন তুর্কি বানাতে চায়। তো এদেরকে তো ঠেকাইতে হবে। এবং একইভাবে বাঙালি শিল্প, বাঙালি সংস্কৃতি ভোলাতে চায়। হ্যাঁ, তা তো বটে। বাঙালি সংস্কৃতি তো অবশ্যই বলে। বাঙালি সংস্কৃতি কী তাও তো একটা বুঝাইতে হবে। আর এই বাঙালি সংস্কৃতি বলে তো ব্যাখ্যা দরকার আছে। কারণ আপনি তো বাঙালি সংস্কৃতির যে ব্যাখ্যাটা 19 শতাব্দীতে গড়ে উঠেছে, এটা তো উচ্চবর্ণের হিন্দু সংস্কৃতি, তো এটা তো ব্যাখ্যা দরকার আছে। আমরা কি বলেছি যে আপনি ধরেন এই যে আপনি ধরুন কলোনিয়াল আমলে যে বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে, এই সংস্কৃতি তো কাদের? পণ্ডিতে আর সাহেবী মিলের সংস্কৃতি। তো ওটা তো বাংলা সংস্কৃতি না। তো আমি তো কলকাতার সংস্কৃতি তো বাংলা সংস্কৃতি না। বাংলা কাজী নজরুল ইসলাম এবং তাই না, আমি না তৈরি করেছেন না, রেনেসাঁস মুসলমান না, সৌরভ, এগুলো সবই প্রাচীন চিন্তা।
রেনেসাঁস একটা প্রাচীন চিন্তা। আপনি তো কিসের রেনেসাঁ? ইউরোপ কি রেনেসাঁ করতে দেখতেছি তো আমরা এখন। ট্রাম্পকে দেখে দেখতেছেন না কি রেনেসাঁ করছে? তো এগুলো বলেন না, এগুলো বলে ভুল পথে যাবো আমরা। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা কলোনিয়াল আমলে ঘটনাটা কী ঘটেছে, সেটা হচ্ছে এই, আমাদেরকে এক ধরনের বাংলা সংস্কৃতি তৈরি করার চেষ্টা করেছিল। ওরা ছিল উচ্চ বর্ণের হিন্দুদের বাঙালি। তো আমরা যখন বাঙালি বলি, এটা তো উচ্চবর্ণের হিন্দু বাঙালি না। আমার বাঙালির মধ্যে ইসলাম আছে, আমার বাঙালির মধ্যে সনাতন ধর্ম আছে, বৈষ্ণবরা আছে, সহজিরা আছে, বৌদ্ধরা আছে, সকলে আছে। এক্স্যাক্টলি। কিন্তু আমাকে বলেন তো বাঙালি জাতি, বাংলাদেশে বাঙালি জাতি বাইরে করছে এটা কি? তারা যদি এই কাজটা যদি করতো, তাহলে কি আজকে আলাদা করে কি একটা এই ইসলামী জাতিবাদ উঠতো না তো? তাহলে আমাদের সংস্কৃতির মধ্যে ইসলাম থাকতো, আমাদের ভাষার মধ্যে ইসলাম থাকতো। আমরা ভাষার থেকে ইসলামী শব্দ, আরবি শব্দ বাদ দিয়েছি, আমি একটা উদাহরণ দিই না, সেলিনা হোসেন, ঠিক আছে, উনি সাহিত্যকার, তাকে আপনার পুরস্কার দিয়েছেন, বড় মহৎ পুরস্কার। উনি তো আল্লাহ লিখতে ভয় পায়, ঈশ্বর লেখে। এই যে লোকগুলো রয়ে গেছে, আপনি এর আগে দেখেন না আমার সঙ্গে তারা এই সাহিত্য করছে, এদের ভাষার মধ্যে কি আরবি প্রবন্ধে না কাহিনীতে প্রবন্ধে। কেন আপনি প্রবন্ধ আল্লাহ বললে ঈশ্বর বোঝায় না? এই যে আপনি সমস্যাটা করেন, আপনি আমাদের এখানে ভাষার মধ্যে আরবি, উর্দু, ফার্সি সবই ছিল, স্বাভাবিক ছিল। এবং আমাদের চোখের সামনে কিন্তু আমরা বলতাম খোদা। আরবরা এসে পেট্রোটরা এসে আমাদের শিখালো আল্লাহ। খোদা যেতে ফার্সি শব্দ, সে আমাকে ভুলে দিচ্ছে খোদা। আরে খোদা তো আমার সংস্কৃতির অংশ। এবং একসময় তো 70-80 দশকে তো খোদা হাফেজি ছিল সবচেয়ে ডেফিনেটলি প্রচলিত। আচ্ছা, আমাকে বলেন তো এখানকার তথাকথিত সেগুলাররা কি এটার বিরুদ্ধে আপত্তি করছে? কারণ দুটোই তোদের কাছে সমান, ওরা দুটোরই বিরুদ্ধে। তারা ওদিকে চিন্তাই করেনি। চিন্তা না করলে এখন তারা কাফারা দিতে হচ্ছে তাদেরকে, তার মূল্য দিতে হচ্ছে। কাফারা দিতে কথা ছিল, পুরো বাংলাদেশ তো কাফারা দিত। নো, বাংলাদেশ কেন কাফারা? বাংলাদেশের জনগণকে কাফারা দেবার ব্যাপারটা যেটা বলছেন আপনি, সেটা তো এদের এই কারণে হচ্ছে না, এটা আলাদা তর্ক। আমি একটার সঙ্গে একটা জড়িত করি না। ওটা গ্লোবালাইজেশনের তর্ক, কর্পোরেট ক্যাপিটালিজমের তর্ক, ভিন্ন তর্ক। আমরা কালচার নিয়ে তর্ক করলে যেখানে আমরা ভুল করেছি সৌরভ, ওটা আমাদের বিনয়ের সঙ্গে স্বীকার করা দরকার। ভুল তো করতেই পারে, এখন তো ভুল থেকে আমরা শিখি না আমরা, তাহলে ভুল তো আমরা করেছি। তো ভুল যখন করেছি, এই যে তথাকথিত বাঙালি জাতিবাদ দিয়ে আমরা ইসলাম নির্মূলের রাজনীতি করেছি। শাহরিয়ারা কী করেছে? ইসলাম নির্মূল করে নাই। আমি আপনাকে একটা গল্প করি, রাজনৈতিকভাবে এটা ব্যবহার। আমি আপনাকে শুনে একটা গল্প করি, গল্পটা খুব ইম্পর্টেন্ট, আপনার দর্শকের জন্য খুব কাজে লাগবে। জাহানারা ইমাম, আজকে তো জানেন নারীগঞ্জের প্রবর্তনা জাহানারা ইমাম এবং আপনার বেগম সুকুমাই আমার প্রতিষ্ঠিত করেছে। তো তিনি তো করেছে, ফরিদ আক্তার ছিল, তো আমাদের তার সঙ্গে দুজনের সঙ্গে তো আমি প্রায় দুভরের সন্তানের মতন। তো আমাকে জাহানারা ডেকে বলেছে, এই তুমি ঘাতকতার সঙ্গে যুক্ত না কেন? আমি তখন একটা উত্তর তাকে দিয়েছিলাম, আমি যে দেখুন, আমি কখনো এই দলের সঙ্গে যুক্ত থাকবো না। কেন, এটা কী হয়েছে? আমি যারা নির্মূল বলে, ঘাতক দালাল নির্মূল, আমি ঘাতক দালালদের বিচার চাই, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ঘাতক দালাল নির্মূল, এটা তো ফ্যাসিজম রে ভাই। আপনি ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশে লালন করেননি, আপনারা সেকুলাররা লালন করেননি। লালন করে তো আপনারা ইসলামিস্টদের নামে আবার নতুন ফ্যাসিজম তো তৈরি করা, এটা তো এটা আপনারাই করছেন, তারা নতুন ফ্যাসিজম করছে। আপনি যদি ফ্যাসিজম না করেন তাহলে ফ্যাসিস্ট তো আসবে না। আমাকে যখন বলে কি নাতুল্লাহ আব্বাস, আমি বলি না, আমি উত্তর দিচ্ছেন। দেখেন, যখন ইসলামিস্টরা আমাকে বলে যে ফরহাদ মোজাহিরকে কতল না করলে ইসলাম কায়েম হবে না, তো আমি তো বলতেছি আমি তো কতলের জন্য রাজি হয়ে বসে আছি, আমি তো ওর ভিতরে লড়াই করবো না। আমার তো এখানে প্রতিহিংসার রাজনীতির দরকার, আমি পছন্দ করছি না ওটা। আমাকে যদি কতল করলে ইসলাম কায়েম হয়ে যেত, আলহামদুলিল্লাহ করে ফেলো। এটাই যদি তোমার ইসলাম হয়, তাহলে তো আমার জনগণ তো বুঝবে তুমি কীরকম ইসলাম, কিসের ইসলামের কথা বলো। আমি তো রসুলের উম্মত, আমি তো আমার রসুলকে ছাড়ছি না। তো আসো না দেখি, আমার রসুল আমাকে রক্ষা করবে। এইসব বেঈমানদের বিরুদ্ধে, এই সকল আপনার ইসলাম বিরোধী শক্তি যারা এসেন্সিয়ালি কাজ করে, মোসাদের এজেন্ট আকারে, মানে ভারতীয় এজেন্ট আকারে বাংলাদেশে গণ্ডগোল শুরু করেছে, আবার মাজার আক্রমণ করা, এরা কী এদের সঙ্গে ইসলাম কী সম্পর্ক? ইসলাম তো কখনো এটা বলে, ইসলাম একটা অত্যন্ত গুরুত্ব। কোরআন পড়েন, কোরআনের মধ্যে অসম্ভব সুন্দর শব্দ মুস্তাদাফুন, যে অবদমিত, যে নির্যাতিত। তো আমি তো একটা পুরনো বামপন্থী, আমি তো মার্ক্সের ছাত্র। তো যে অবদমিতের পক্ষে তো ইসলাম, অবদমিতের পক্ষে তো আমরা সকলে, এটাই তো আমাদের রাজনীতি। যে নিপীড়িত অসহায় আপনি বসে আছে, আজকে আমি যখন মাজারে গেলাম তখন আমার পেছনে স্লোগান দিচ্ছে কারা? পাগল বলি তাদেরকে, পাগল, পাগল, সবচেয়ে অবদমিত, সমাজের সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে প্রান্তে। তো আমি তো তাদের জন্য রাজনীতি করি। তো তাদের জন্য যদি রাজনীতি করেন, তাহলে আপনার মধ্যে ইসলাম বনাম এই কি বলে জয় বাংলা, এসব স্লোগান কী দরকার? আমার দরকার তো না, এই বিভাজন ভাঙেন না। যাদের কথা বলছেন, এইসব সমাজের সবচেয়ে পিছনের মানুষগুলো,
তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি? রাষ্ট্রের মধ্যে আমি আপনি ঠিক করবো, এই প্রশ্ন আমি কেন, এই উত্তর তো আপনি দেন, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি। না, আপনি তো আমি এখানে আমরা সব করতে পারিনি রাষ্ট্রের না, সঙ্গে তাদের সংযোগ। অবশ্যই তারাই তো, তারা আপনি এরা যখন এরকম আছে যাদের কিচ্ছু নাই, একেবারে অসহায়, কিচ্ছু নেই তাদের, একমাত্র তাদের নবী আছে, তারা নবীর আশিকে বাঁচে থাকে। আপনারা সেকুলাররা এই নবীটার বিরুদ্ধে গালিগালি শুরু করছে। আপনারা কত নিষ্ঠুর চিন্তা করেন। কিন্তু তা যতই হোক, রাষ্ট্র তো তার প্রতি আর পরে আসছে তো রাষ্ট্র তো ওখান থেকে আসবে, রাষ্ট্র আপনারা বানাচ্ছেন, ও তো বানায় নাই। ও যখন রাষ্ট্র বানাবে তখন দেখবেন কেমন রাষ্ট্র হবে। ও তো আপনাদেরকে গিয়ে জবা কল্লা জবাই করবেন না। ও তো এই কল্লা জবার ভাষা তো নাই। তার ভাষা কি? সে ফকির লালনের গান গায়, সে ভক্তির গান গায়, সে প্রেমের গান গায়, সে দয়ের গান গায়। আপনি আগে সমাজ থেকে নিষ্ঠুরতাকে তাড়ান, সমাজ থেকে নিষ্ঠুর, আপনার নিজে যে নিষ্ঠুর ছিলেন তাদের প্রতি। আজকে বলেন, আজকে আমি দেখছি, আপনি ছবি দেখবেন, আমি ওই যে আমি দাঁড়িয়েছিলাম, বলে যে ওখান থেকে মাজারে আপনি ওদের গরিব মানুষগুলোকে যে খাওয়া দেয়, আপনি মাজারে কি করেন? আমরা বিভিন্ন ভক্তরা গিয়ে গরু ছাগল মাজারে দিচ্ছি। কার জন্য দিচ্ছি? এদের জন্য, মানুষের জন্য, এদের জন্য তো দিচ্ছি। আল্লাহ রসিলায় আমার মানবটা কার জন্য? আল্লাহ তো খায় না। আল্লাহ খায় কি? নবী তো খায় না। নবী খায় কি? তো পায় কে? এই যার নেই নিশ্চয় যারা না না বুঝেন না এখনো, যার আল্লাহ ছাড়া কেউ নাই, নবী ছাড়া কেউ নাই, ওর জন্য এটা আল্লাহরই ব্যবস্থা, এটা আল্লাহরই ব্যবস্থা। আপনারা যে ধর্ম শুনুন, সৌরভ একটু সুন্দর করে কথা বলি। আমরা যারা ধর্মে বিশ্বাস করি না, এই যে কাপুরুষ যারা চিন্তা করতে অক্ষম, ধর্ম তো এত সহজ ব্যাপার না। তাহলে না, এই যে গরিব মানুষের জন্য আল্লাহ খাওয়া জোগায়, ফলে তার খাওয়া জোগার একটা ছুতা হলো এই যে মানত। আপনি কেন, আমি বলি পলিটিক্সে খেয়াল করেন, এই মানতের টাকা, গরু ছাগল এগুলা এই রাষ্ট্র, এরা না, এই রাষ্ট্র এগুলো ইজারা দেয়। মানে আপনি যা দেন এটা ইজারাদার কাছে চলে যায়, এটা কিন্তু ওর জন্য দেওয়া। আপনারা সেগুলারা কি এদের পক্ষে এই কথা বলছেন যে এটা তো ওর খাওয়া, তুমি নিচ্ছ কি জানো? তুমি গরিবকে যেটা খাওয়াবা তার জন্য তো আমি ট্যাক্স দিচ্ছি তোমাকে। তুমি কি আমার কাছে ট্যাক্স নিচ্ছ না গরিবের কথা বলে? আমরা গরু, কার্ল মার্কস তো বলেছেন যে এই শোষণ বন্ধ করতে পারলে ওদের জন্য আলাদা খাবার। আরে ভাই, আপনি আবার কার্ল মার্কসের কথা, কার্ল মার্কসের কথা রাখেন আপনি। কার্ল মার্কস যদি বুঝতাম তো দেশ অন্তর কমে যেত। সেটা করে তো আপনি সারাদিন আমার কথা বলতে হবে। আপনাকে ছোট্ট উদাহরণটা আপনি আগেন না। ছোট উদাহরণ তো হলো যে আপনার যদি মনের মধ্যে মমতা থাকতো, আপনি সত্যিকারের ধর্ম মানে আপনাদের নীতিবোধ থাকতো, নীতিবোধ থাকা মানেই তো আপনি কার্ল মার্কস অনুসারী হওয়া। সিম্পল ব্যাপার। আপনি নীতি থাকলে আমি মুমিন, এবং নীতি থাকলে আপনি মার্কসের অনুসারীও। আর আমাদের নীতি নিয়ে আপনি কিসের কার্ল মার্কস নিয়ে কথাবার্তা বলতেছেন? এগুলো বোধহয় লাভ নাই তো। তো আমাদের এখানে যেগুলো কার্ল মার্কসের কথা বলে এগুলো সব নিষ্ঠুর, নির্মম। ওরা কী করে ধর্মের বিরুদ্ধে কথা বলে? যেখানে গরিবের কাছে সে বলে আমি নবীর আশিকান, দেখেন শব্দটা কত সুন্দর। কারণ নবীর রহমতুল্লাহ আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। তো ওর নাম নিলে আমার সব খাওয়া মিলে, ও রাস্তায় পড়ে থাকে, ও তো কোনো চা পাওয়া নেই। আর আপনি সেখান থেকে লুটেরা মাফিয়াদের একটা রাষ্ট্র আপনি কায়েম করে রাখছেন, তো ওর প্রতি কী করে দরদটা হবে? আমি বলি যে আগে আমরা ঠিক করি, রাষ্ট্রের কথা পড়ে আসেন। এই যে আপনার কথা বলতেছি, এই জন্য রাষ্ট্রটা গঠিত হচ্ছে না, কারণ আমরা কিন্তু এক জায়গায় আসতেছি না। আসতে হলে আমাদের বুঝতে হবে যে ধর্ম সমাজে কী ধরনের ভূমিকা রাখে। না, এটাকে দ্বিমত বলে না, এটা হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার দ্বিমত এক না। দ্বিমত হলো যে একটা চিন্তা আপনার নিজের সঙ্গে তো দ্বিমত থাকে। কালকে আমি যেটা চিন্তা করছি আজকে তো আমি আবারও হতে হতো। আমি যদি ইসলামই না বুঝি তো দ্বিমত আবার কিসের? আমি যদি অ্যাবস্ট্রাক্টলি ইসলাম বিরোধী হয়ে থাকি তো অবশ্যই ইসলাম ফোনা ধরে আমাকে আবার আঘাত করতে আসবে। আমাকে তো বুঝতে হবে যে কোথা থেকে যারা ইসলামকে অস্ত্র আকারে আজকে ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে, গিয়ে মাজার আঘাত করছে, তো ওকে যদি আপনি ধরা দিতে চান, এটা আসলে মুসলমান না, এগুলো সবই শুভেন্দু অধিকারের চালা। কারণ ও যদি এখানে মাজার আঘাত হয়, সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি যদি আঘাত হয়, তো শুভেন্দু অধিকারী বলতে পারে দেখো এই হলো ইসলাম, এই ইসলাম হলে এই মুসলমানদের এখান থেকে তাড়াও। এরা তো পরিকল্পিতভাবেই কাজটা করতেছে। আচ্ছা, তাহলে আপনি এগুলো বুঝেন, এগুলো বুঝেন আগে দয়া করে প্লিজ। এটা তো আমি সবাইকে বলতে পারবো না, এটা না বুঝলে তো আপনার এই চর্চারও কোনো ভূমিকা থাকবে না। এগুলো হলো ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে বলি যে আপনি সম্প্রতি একটা লেখা লিখছেন পশ্চিমবঙ্গের নির্বাচনের পর, অনেকগুলো লেখা এবং সেখানে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। জি, জি। ওই কথাটাই বলেছেন যে এখানে যদি ধর্মের নামে, ইসলামের নামে যদি উগ্রবাদকে আমরা প্রশ্রয় দেই, সেটি ভারতে তার প্রতিক্রিয়া হবে। সেখানকার নিপীড়িত জনগণ যারা, অর্থাৎ তারা আর মানে এর থেকে বেরিয়ে আসার পথকে আমাদের কর্তব্য কি? এটা বেরিয়ে এসে পথে তো আলোচনা করলাম আমাদের।
বেরিয়ে আসার প্রথম পথ হলো যে আমরা আমাদের ধর্ম, সে যেই ধর্মে থাকুক, সনাতন ধর্মাবলম্বী যদি আপনি হন, আপনি সনাতন ধর্মের সবচেয়ে ভালো দিকটার দিকে ঢোকেন, তার যে ফিলোসফিক্যাল প্রপোজিশন এটা আপনি ঢোকেন। আপনি যদি আপনি ইসলামকে পড়েন, আপনি তো ধর্মবিরোধী হতে দরকার নেই, ধর্মের ক্রিটিক করেন না, সমস্যাটা কী? আচ্ছা, এক নাম্বার, আমি দেখেন বাংলাদেশের একটা লোকও জানে না যে সনাতন ধর্ম ইসলামের আগে আসছে, হ্যাঁ, বহু হাজার বছর পুরনো। 2 নাম্বার, একত্ববাদ তো ইসলামের একচেটিয়া না, ওটা তো বেদে আছে, উপনিষদে আছে, সনাতন ধর্মে আছে। পৌত্তলিকতা কবে আসছে? কদিন নাই, বেশি দিন কথা না, তো কবে? চৈতন্যের আমলে আসছে, আগম বাগিরদের হাত ধরে। তো এই দেশে তো পৌত্তলিকতাও ছিল না। তাহলে আমরা হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্মও নাই। আপনি যদি আজকে জিজ্ঞাসা করেন বাংলাদেশে, ও হিন্দু বলতে কি বুঝে? যে মুসলমান না হলে হিন্দু। কিন্তু হিন্দু ধর্ম বলে তো কিছু নেই। হিন্দু শাক্ত হতে পারে, শৈব হতে পারে, বৈষ্ণব হতে পারে, ঠিক আছে না? কিন্তু হিন্দু বলে তো কোনো ধর্ম। শেষ করে এটা মাঝখানে শেষ বলবেন, হিন্দু শব্দ কোথা থেকে এসছে? কারণ পার্সিকরা বা যারা ওই সিন্ধু নদীর ওপার থেকে এসছে, ওরা সিন্ধু নদীতে উচ্চারণ করতে, দন্তাস উচ্চারণ করতে পারতো না, সেখান থেকে হিন্দু কথাটা এসছে। তো হিন্দু তো আমিও, হিন্দু তো আপনি, হিন্দু তারা সবাই। হিন্দু ধর্ম বলে তো কিছু নাই। বাংলাদেশে ইসলাম পন্থীরা বা এই ধর্মবাদীরা তো এই আপনার এই ব্যাখ্যার মানবে না, মানছে না। আচ্ছা, আমার তো সেটা তো আপনি না বললে কেমনে মানবে? আমি তো বলতেছি ওদের তো মানার ব্যাপার না, ওদের যুক্তি দিয়ে কথা বলতে হবে। শুধু বাংলাদেশে এদের কথা বলছেন কেন? আপনি শুভেন্দু অধিকারী মানবে? তো আপনার তো এই লড়াইতে করতে হবে। বুদ্ধিজীবী তার কাজ কী? এই কথাগুলো বলে দেওয়া, মনে করিয়ে দেওয়া। আমার কাজ কি? এটা মনে করিয়ে দেওয়া। তো আমি তো সেই কাজটা করছি। তো বাংলাদেশের তো একটা বুদ্ধিজীবী দেখান না যে এই কাজটা করছে, এটা তো তাদের কাজ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় করেটা কি? আপনার বন্ধু আহমদ সাবা কিছুটা চেষ্টা করছিলেন। আহমদ সাবা তো বাঙালি জাতিবাদী ছিল, এটা বলেন না। সাবাকে ছোটো করেন না, সাবাকে যথেষ্ট ছোটো করা হয়েছে মহাত্মা বলে। আহমদ সাবা একটা অত্যন্ত অসাধারণ একটা সাহিত্যের মানুষ ছিলেন, অসম্ভব ভালো। আপনি তো দেখছেন সাবাকে, একটা অসম্ভব মানুষকে ভালোবাসতে বা মানুষের জন্য তার যান পরাণ ছিল। কিন্তু ওর শেষ কথা কী ছিল? আওয়ামী লীগ কেন ভালো হয়ে যায় না, এটাই তো তার বক্তব্য। তার তো আলাদা করে, ও তো লেফট ছিল না, ও তো বামপন্থী ছিল না, ও তো বাঙালি জাতিবাদী ছিল। ফলে আপনারা আহমদ সাবার নাম বারবার বলেন কি জন্য? বাঙালি জাতিবাদকে রাখার জন্য, আর তো কোনো কারণ নেই। মানে এখন আহমদ সাবা আশ্রয় হয়ে গেছে। একটা সমন্বয়ের চেষ্টা নো, সবাই করতে সমন্বয় করছে, সেটা করেন না। সঙ্গে বাউল বিরোধী ছিল। নো, এগুলো বলেন না, এগুলো আমি ভুল কথা বলেন না। সবাকে সম্মান দেন প্রপারলি। কারণ সবার আমার চেয়ে বেশি তো সবাই কেউ চেনে না। আমি তো সবার তো একেবারে সহজ, আমরা দুজনে তো, আমরা তো কখনো বিরোধ হয়নি আমাদের। কিন্তু আমাদের চিন্তা তো দুরকম, তাতে তো সমস্যা নেই। তবু তো আমি সবাইকে মাথার মুকুট করে রাখবো, সেটা ভিন্ন কোশ্চেন। সবার মতো এত বড় মহৎ লোক আমি দেখিনি। ও তো বলতে পারেন যে ও আরেক পীর। আমি যেটা যে স্পিরিচুয়াল যে ট্রেডিশন ফলো করে, সবার মধ্যে গুণাবলী ছিল। কিন্তু সবার চিন্তাটা কী ছিল? সবার চিন্তা তো বাঙালি জাতিবাদী ছিল। সবাই বলেছে পশ্চিম বাংলার হিন্দুদের নবজাগরণের ভিত্তিতে বাংলাদেশও একটা নবজাগরণ করবে, এই তো তার তত্ত্ব। বাঙালি মুসলমান তার নেতৃত্ব বাঙালি মুসলমান তো সে বলছে খুব খারাপ। আপনি কোথায় পেয়েছেন ওটা? বাঙালি মুসলমান পড়েন আবার? তো বাঙালি মুসলমান তো বাঙালি মুসলমান সম্পর্কে এরা সবাই পুঁথি পড়ে, এরা কিছু জানে না, এরা অজ্ঞ, এরা মূর্খ। এরা ওই কারবালা থেকে মন্দানে করে, ওর নাম কি, মিন মোশাররফ হোসেনের ওই যে কল্লা নিয়ে যাচ্ছে, তারপর ওই কল্লার মুখে কলম পড়ে, এগুলো বিশ্বাস করে। আমার সবাই তো বাঙালি মুসলমানদের বিরুদ্ধে লিখছে। এ কেন এগুলো বলেন? কেন বিকৃত করে কথা হাজির করেন? কারণ ও তো বুঝতে পারেননি। কারণ আহমদ সাবার তো দোষ দিচ্ছে না। আহমদ সাবার তো পুঁথি জগতের সঙ্গে, সাধারণ মানুষের জগতের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। ও ঢাকা শহরেরই সবচেয়ে ভালো প্রোডাক্ট। ঢাকা শহর, ঢাকা নগর সবচেয়ে ভালো, মানে 60 থেকে আপনি ধরুন এই যে 80 দশক পর্যন্ত যে শহরের সবচেয়ে ভালো যা পয়দা করতে পেরেছে তার নাম আহমদ সাফা। কিন্তু যে আহমদ সাবার চিন্তা ফরগেটেড, আহমদ সাবার চিন্তা ইজ অলরেডি অস্তমিত। এটা বলে লাভ নেই। কারণ আহমদ সাবা বাঙালি মুসলমানের মনটা পড়েন, সেখানে বাঙালি মুসলমান নেতিবাচক ধারণা, ইতিবাচক ধারণা নেই। ফলে আমরা কিন্তু সততার সঙ্গে মূল্যায়ন করব। যে এরা বলে কেন এই কথাটা বলে সবাই আমার তো ইস্যু না এখন এই মুহূর্তে। কারণ ওর মতো প্রেমিক, ওর মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম দেখছি আমি, ঠিক আছে? ফলে সাফার অবদান ডেফিনেটলি আছে। সাফার ডেপুটি বাবু লিখতে গেছে বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে, সে প্রমাণ করতে পারলেন না যে হিন্দুত্ববাদের ভিত্তিটা ছিল বঙ্কিমচন্দ্র। লিখলো না তো, একটা লাইন তো আসে নাই। তাহলে এই সমস্যাটা আছে তো। আপনি তাহলে এই সমস্যাটা ওইটা তার 100 বছরের ফেরারি বঙ্কিমচন্দ্র, জি, সেখানে কিন্তু এই হিন্দুত্ববাদের যে জাগরণ, হিন্দুত্ববাদের সূত্রে হচ্ছে পশ্চিমবাংলা।
না সেটি 1 নম্বর। 2 নম্বর, সফা যেখানে ভুল, সফা এটা ঐতিহাসিকভাবে এই ব্যাপারটা ধরতে পারে নাই। 47 সালে একটা হিন্দুত্ববাদী ভারত গঠিত হয়েছে। 47 সালে কি আপনারা বলেন না যে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে? বলছেন কিনা? তো বাংলাদেশ যদি ইসলামী মুসলমানদের দেশ হয় তো ভারত তো হিন্দুদের দেশ। এই যে সিম্পল সত্য তো আহমদ সফা ধরতে পারে নাই। আহমদ সফা তবু ধরে নিয়েছে, যেহেতু ভারতের এডুকেটেড ক্লাস, এই যে 19বিংশ শতাব্দীর নবজাগরণের যারা নেতা, তারা যেহেতু ভারতকে সেকুলার বলতেছে কনস্টিটিউশনের মধ্যে দিয়ে, তখন তারা ভাবছে যে ভারত সেকুলার হয়ে গেছে। ভারত যে সেকুলার রাষ্ট্র ছিল না, এটার তো প্রমাণ দেখছেন ভারতে আপনারা। এবং বাঙালিরা সবচেয়ে ভালোভাবে বুঝতেছে এই শুভেন্দু অধিকারীর বিজেপি ক্ষমতা আসার মধ্যে দিয়ে। জি, আবার একটু আপনার কথায় আসি। আপনি বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থান শেষ পর্যন্ত আমেরিকার রেজিম চেঞ্জে। আমি এটা বলি নাই, শেষ পর্যন্ত কথা কখনো বলিনি। আচ্ছা, শেষ পর্যন্ত না, কেন? আমি একদিনই যাবো, চেঞ্জ কথাটা আপনি বলেছেন। অবশ্যই বলেছি, সেটা আজকে তো বলি নাই, সে যেদিন হয়েছে তার পরপরই বলেছি আমি। আমার রেজিম তার আগে বলিনি। আমরা কি গণ অধিকার, এটার সাথে আমেরিকার যে সম্পর্ক ছিল এটা শেষ করি। সে আমি আমার কথা বলতে না যে আমি, আপনি প্রশ্ন করছে উত্তর দিই আমি। আচ্ছা, প্রথম কথাটা হলো যে এটা আমি বলেছি গণ অধিকার পরিষদের গণ অভ্যুত্থান হওয়ার আগে। ওই ভিডিও এখন আছে হয়তো কোথাও। সেখানে ওদেরকে বলেছি সে মিটিংয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে সরাবে, ওটা নিয়ে তোমরা ব্যস্ত হইও না, তোমরা মনোযোগ দাও রাষ্ট্রটা কী করে তোমরা গঠন করবে। তাহলে রেজিম চেঞ্জ তো হওয়ার শুরু হয়েছিল। 2 নম্বর বলি, তথ্য ভুলে যাবেন এগুলো আপনারা। আমি যখন এই কথাগুলো বলি তখন আমার বিরুদ্ধে প্রথম ক্যাম্পেইন কারা করে? বিএনপি করে। বিএনপি করে, ফরহাদ মজহার বিএনপিকে ভাঙতে চাইতেছে। কাকে দিয়ে বলালো? নূরকে দিয়ে বলালো। এবং নূর বললে ফরহাদ মজহার ডিজিএফের কাছে টাকা খায় বিএনপিকে ভাঙতে চায়। বলছে না এগুলো? আপনারা কখনো ওই যে আমি যে দলিলটা দিলাম যে গণ অভ্যুত্থান দরকার এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে একমাত্র হাসিনাকে আমরা সরাতে পারবো, আপনারা কেউ কি সে জিজ্ঞাসা করেছেন ফরহাদ ভাই আপনি এটা কেন বললেন? তখন তো আপনারা কেউ বিশ্বাস করেননি। তাহলে গণ অভ্যুত্থান তো তখন তো সেটা বলছে কোন দিকে যাচ্ছে। তাহলে রেজিম চেঞ্জটাকে শেষ করি। সৌরভ প্লিজ একটু যোগ করি। নূর তখন বলছে নেতা বা এখন প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু কেন প্রতিমন্ত্রী? তার আপনার সম্পর্কে তার কথা কতটা গুরুত্বপূর্ণ সেটা বড় কথা নয়, এটা তো পলিটিক্স। এটি আপনি আপনার নদী চলে আসছেন, আমি কি বলি আপনি কি বলে, তাহলে তো আগে আমি তাহলে কথা বলতে পারবো না। আপনি তো সম্পূর্ণ নদী চলে যাচ্ছেন। আপনি তখন সেই সময়টা এটা তো রাজনৈতিক লড়াইয়ের ব্যাপার। আপনি এই কথা বলে কি করতেছেন? আপনি তখন আপনি এই বিএনপি থেকে বট বাহিনী আমাকে কম গালিগালাজ করে না, কম অপমান করে নাই, আমার বিরোধিতা করছে, তারা সব আমাদের এগুলো করতে চেয়েছে। তো আমি তো তখনই বলেছি গণঅভ্যুত্থান আসতেছে। ঠিক আছে, আপনি এখন সেই নূরকে জানেন যে আপনি সে মোসাদের সঙ্গে তার কথা হয়েছে, এটা কি আপনি প্রথম আলোতে যখন ছিলেন তখনই আপনারা লেখেন নাই, আপনার রিপোর্ট দেন নাই? তো তাহলে কী করে একটা মোসাদের এজেন্ট আবার বিএনপির ওখানে থাকে? আমাকে বলেন এটা। তাহলে আপনারা তো একমাত্র প্রশ্ন করতে হবে না কেন? আমি তো বলতেছি আপনারা তো সে টেড করেছেন, তো এজ এ সাংবাদিক আকারে বলতেছি, আপনাকে তো বলতেছে না। তাহলে এই যে ব্যাপারটা কথা, তাহলে ফরহাদ মজহার তো সমস্ত কিছু টার্গেট, কিছু বললে ফরহাদ মজহার বলছে অবশ্যই আমি বলেছি রেজিম চেঞ্জ হয়েছে, অবশ্যই রেজিম চেঞ্জ হয়েছে। আপনি 5 তারিখে একটা গণঅভ্যুত্থান করেছেন, এটা তো অবশ্যই গণঅভ্যুত্থান ছিল। এখন বিকৃত কী করে বলে ফরহাদ মজহার গণঅভ্যুত্থানের বিষয়ে? আরে হারামজাদা, গণঅভ্যুত্থানের গঠন তো আমি লিখছি কবে? 23 সালে। তাহলে ফরহাদ মজহার তো গণঅভ্যুত্থান করেছে, তাহলে লড়াইটা তো আমি করছি, তোমরা তো করো নাই। একই কথাই ভাই, প্রণোদনা কেউ প্রণোদনা না দিতে এমনি হয় না। অবশ্যই তত্ত্বগত চিন্তাগতভাবে তো কথাগুলো আমি বলে এসেছি আজকে থেকে না, সংবিধান ও গণতন্ত্রের সময় থেকে বলে এসেছি। বাংলাদেশের কনস্টিটিউশন ইস্যুতে কথা আমি বলা শুরু করেছি সে প্রথম আলো থেকে। ঠিক আছে, ওকে। তাহলে আপনি যখন যেই কাজটা আমি করেছি আমাকে সেই হিস্ট্রিক্যাল ক্রেডিট আগে দেন, তারপরে অন্য কথাগুলো বলেন না। সেটা এখন এটা প্রণোদনার প্রয়োজন না, দিস ইজ দ্য প্রসেস। ফলে ছেলেরা যখন বুঝতে পেরেছে এই ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা এই বাইনারির বাইরে আমাদেরকে একত্রিত হয়ে ফ্যাসিস্ট শক্তিকে প্রথম ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, আমরা গণঅভ্যুত্থান করতে পেরেছি। ভেরি সিম্পল। এখন এরপরে তো অবশ্যই রেজিম চেঞ্জের সঙ্গে যারা যুক্ত তারা তো চাইবে আপনি যেন জনগণের হাতে ক্ষমতা না যায়। তাহলে রেজিম চেঞ্জ কারা করেছে? এটা তো আপনি চুপ ইন্টারভিউ পড়লে দেখবেন, আপনি
রাষ্ট্রপতি কালেকণ্ডে পরিষ্কারই বলছে রেজিম চেঞ্জ করেছে আমরা 3 জন, আমি করেছি এবং সেনাবাহিনী করেছে, আর কে করেছে? বিএনপি করেছে। ওরা তো নিজেই বলতেছে, উনি তো নিজেই বলতেছে। তো ওর কাছে গিয়ে আপনি দেখি সাহস থাকলে করেন। ওয়াকার সাহেবকে জিজ্ঞাসা করেন আপনি রেজিম চেঞ্জ অংশগ্রহণ করলেন কেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, কেন করলেন? এখন যে খলিলকে পাঠাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনী পাঠাবেন আপনি কি জন্য? স্টেবিলাইজেশন ফোর্স গাজায় পাঠাবেন আপনি। ওই যে এর আগে কি শান্তি বাহিনীতে নিতাম, এখন আমরা স্টেবিলাইজেশন ফোর্স আকারে সেনাবাহিনীকে নিব। এই সেনাবাহিনী যারা আপনার, যাদের মধ্যে অনেক জেনারেলরা আছে যাদের কোনো বিচার হয়নি, আপনি বিচার করেন না। আপনি তো আসল কথাগুলো বলতে হবে। রেজিম চেঞ্জ তো এই জন্য হয়েছে। এবং এখন আমাদের কি দেখাচ্ছেন? রেজিম চেঞ্জ করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়ে আপনি সাইন করছেন, চুক্তি করছেন, সমস্ত কিছু। এটা করার পরে ফরামাজে তো আগেই রেজিম চেঞ্জ হয়েছে, এটা আর আপনি বলতে দিচ্ছেন না। আমি তো আগেই বলছি রেজিম চেঞ্জ হয়েছে, ফলে আপনি তো এটা করবেনই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের থুতু দিলে আপনি এখন থুতু খাবেন, কারণ আপনি তো ক্ষমতায় আসছেন ওদের পা চেটে। এবং রেজিম চেঞ্জকে আমি একা বলেছি, রেজিম চেঞ্জে আপনার জেফরি স্যাক্সে বসেছে, রেজিম চেঞ্জ আমরা বিজয় প্রসাদে বলেছে। তো আমি তো একা বলি না, যারাই জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে, যারা রাজনীতি বুঝে, ভূরাজনীতি বুঝে, তাদের পরিষ্কার বুঝেছে। 8 তারিখে যখনই আপনি শেখ হাসিনার সংবিধান রাখলেন এবং একটা হাসিনাহীন হাসিনা ব্যবস্থা আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন, কার্যত তো আপনি হাসিনা যে দল, হাসিনাহীন তার যে দল, তাকেও ক্ষমতা আনলেন, আর খালেদাহীন খালেদার যে দল, এই দুইটাকে আপনি ক্ষমতা বসাই দিচ্ছেন। এই তো এখন তো তারা তো ক্ষমতা। এখন আপনি এটা বলে তো দিস ইজ দ্য পলিটিক্স। এখন পলিটিক্স আপনি বলতে পারেন যে ফরামাজ সাহেব আপনি হেরে গেছেন, ভালো, আমি হেরে গেছি, আমি তো পারি না, আমি তো বুঝাতে পারি না আপনাদেরকে। আপনার হার না, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার হার। না ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। আমি বলছি যে আমরা তো যেই রাজনীতির ভিত্তিতে জনগণকে এডুকেট করছি আমরা, আজকে আপনি আমার কাছে এসেছেন, আমি কৃতজ্ঞ, আমার কথা শুনতেছেন, প্রচার করার চেষ্টা করছেন, তাহলে এর মধ্যে তো আমি জনগণকে সচেতন করার চেষ্টা করছি। রেজিম চেঞ্জ হয়ে গেছে বলে কি আমরা এটা মেনে নেব? এটা আপনি আমাকে বলেন, আমি তো মেনে নিইনি, আমি তো লড়ে যাব। তাহলে আমাদের তো কাজ হচ্ছে যে রেজিম চেঞ্জ কথাটা বলতে আমি কী বুঝাচ্ছি। এখন কি করতেছে? এখন এক ধরনের সেকুলার, যারা পুরো গণঅভ্যুত্থানের সময় ধারে কাছেও ছিল না, তারা গণঅভ্যুত্থানের বিরোধিতা করছে। আর কি করতেছে ওই সেকুলাররা, যারা কথা কথা মব বলে, কারণ তারা প্রমাণ করতে চায় যে গণঅভ্যুত্থান করেছে মব। ভাই আমি তো বুঝি এসব খেলা। তারা প্রমাণ করতে চায় গণঅভ্যুত্থান ছিল মব, এটা গণঅভ্যুত্থান ছিল না। তো রেজিম চেঞ্জ তো আমরা তো দুর্বল, আমরা তো এখনো সচেতন না, আমার জনগণকে অনেক কিছু বুঝাতে পারে নাই। তো আমাদের এখানে তো রেজিম চেঞ্জ হবে, কিন্তু জনগণ কি মব ছিল? জনগণ কি মব ছিল? ছিল না। তারপরে তাহলে কি তার আগে তো মব বলছে না? আপনি কেন এগুলো ভুলে যাচ্ছেন? আপনি এগুলো এগুলোতে মব বলা হয়েছে, আগাগোড়ায় মব বলা হয়েছে। এবং আমি আপনাকে বলেন, এই ব্যাখ্যা আমাকে দেন, আপনারা তো সাংবাদিক, আপনি সাংবাদিক করেছেন। 6 তারিখে প্রোগ্রাম ছিল এনসিপি, কী ছিল? 6 আগস্টে প্রোগ্রামটা ছিল, ঠিক আছে। এটা আপনি 5 তারিখে আনলেন কেন? কে করছে পরিবর্তন? এটা পরিকল্পিত। 5 তারিখে প্রোগ্রাম ঘোষণা করছেন আপনি ব্লকেটের, আপনি 6 তারিখে, আপনি তারপরে 6 তারিখে করছেন, আপনি 5 তারিখে আনলেন, কেন আনলেন? তো এগুলো তো ইতিহাসের, তো আপনাকে এগুলো তো কৈফিয়ত দিতে হবে, 2 নম্বর কৈফিয়ত দিতে হবে আপনাকে। আপনি তো পুরো গণঅভ্যুত্থানের সময় আপনারা সেফ হাউসে যারা ছিল, এরা সেফ হাউসগুলো কারা অর্গানাইজ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। তো সেফ হাউসে যারা ছিল, তো ওদের তো মাথায় যে তখনই তো কী করেছে, ব্রেন ওয়াশ করেছে না, যে আমাদের ফরামাজের কথা শোনার দরকার নেই, আমরা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এই জায়গায় ধরো হাসিনাকে সরাই দিই, রাষ্ট্র যা আছে তাই থাকবে, এবং আমরা আবার কি সুখে শান্তিতে আমরা রাষ্ট্র চালাবো। এইটাই তো প্ল্যান ছিল রেজিম চেঞ্জের। তাহলে রেজিম চেঞ্জের মধ্যে যারা অংশগ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এদেরকে চিহ্নিত করেন, তাই তো হয়েছে। তাহলে আপনার তো এই লড়াই তো থাকবে। আমি যদি জনগণের পক্ষে কথা বলবো, আমি ওই যে গরিব মানুষগুলো মাজার থেকে আমি তাদেরকে উৎখাত করে দিচ্ছেন, পিটাচ্ছেন, আমি তো ওদের পক্ষে কথা বলবো, এটা তো আমার কাজ। আপনারা পারলে ঠেকান। আচ্ছা, আপনার এই কথা প্রশ্ন যদি একটু অনুমতি দেন, একটা প্রশ্ন। নিশ্চয়ই, অবশ্যই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের কোনো সরকার ছিল না, না উপদেষ্টা সরকারের প্রধান পদে অথবা গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই গণ অভ্যুত্থানে তার কি ভূমিকা ছিল, এবং কার ভূমিকা? উনি ইউনূসের না, ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার কি ভূমিকা ছিল? জি জি। এবং তার বিকল্প ছিল কিনা গণমানুষের সরকার গঠন করা? গণ অভ্যুত্থানে ডক্টর ইউনূসের কোনো ভূমিকা ছিল না। গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের ছিল এটা ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্ট, এবং আমাদের যে তরুণরা যারা তাকে তার নাম প্রস্তাব করেছে, এটা তারা যে হিসাব থেকে করেছে, সেই হিসাবটা তারা
আন্তর্জাতিক ভূরাজনৈতিক হিসাব নিকাশ তারা বোঝে নাই। অথবা তাদেরকেও বিভ্রান্ত করে। না, বিভ্রান্ত করে কিছু না, ভুল তো করতেই পারে, ভুল তো কোনো দোষের কিছু না। তারা মনে করেছে ডক্টর ইউনূসকে আনলে তারা ভূরাজনৈতিক যে সমীকরণ সেদিক থেকে তারা এই গণঅভ্যুত্থানটাকে তারা বাঁচাতে পারবে। তারা তাই গণঅভ্যুত্থান করেছে, তারা নেতৃত্ব দিয়েছে, এবং সেদিক থেকে আপনি বলতে পারেন তারা এটা একটা অনেস্ট মিস্টেক, এটা সৎ ভুল। এখন এটা হওয়া তো হতেই পারে, সে বড় কথা না। কারণ ডক্টর ইউনূস এসে প্রথম থেকে তিনি যেটা করেছেন, মুখে বলেছেন আমি ছাত্রদের প্রতি অনুগত, আর কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। কী করে করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার মানে হলো তিনি তো জনগণের সঙ্গে কথা বলেন নাই, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে ওদের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে 3 নম্বরে রেখেছেন এনসিপি। এটা তো তিনি পারেন না, কারণ এনসিপিতে তখন রাজনৈতিক দল হয় নাই। আপনি যদি রাজনৈতিক দলের কথা বলবেন তাহলে কমিউনিস্ট পার্টি, সিইবি ছিল, আরও বহু রাজনৈতিক দল ছিল, তিনি তো ওদের সঙ্গে কথা বলেন না। ফলে উনি সুনির্দিষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সমর্থিত ওদের মধ্যে সমঝোতার তিনি একটা ভূমিকা রেখেছেন। এই দুটো দল কী ছিল? বিএনপি এবং জামাত ইসলামী। আর তার পেছনে কে ছিল? পেছনে ছিল আওয়ামী লীগ। ফলে তারা একটা ক্ষমতা হস্তান্তর করেছে এবং রাষ্ট্রের যে চরিত্র যেমন আছে তেমনি রেখেছে, কিচ্ছু বদলেনি, নাথিং, কোনো সংস্কার নেই, কিচ্ছু করতে পারেন না। এবং সংস্কারের কথা আপনি বলেছেন, মানে তিনি বলে গেছেন এই করছে সেই করছে, তো যদি আপনি সংস্কারে চাইবেন, আপনি একজন মার্কিন নাগরিক, তাকে বাংলাদেশের সংবিধানের কমিশনের প্রধান করে দিয়েছেন, এটা হলো? তখন আপনার কথা ছিলেন রিয়াজ, তো আমার কাছে রিয়াজ ব্যক্তি হিসেবে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আপনি যখন এটা করছেন তাহলে আমি কি, ওদের গণঅভ্যুত্থানের যুক্ত ছিল, ওদের কিছুই জানে না গণঅভ্যুত্থানে কী আছে। আপনি তাকে ধরে নিয়ে এসে বসে দিচ্ছেন কি ওই ঐক্যমত্য কমিশনের প্রধান করে। এগুলো কি আপনার সাংবাদিক তখন ছিলেন না? এখন আপনাদের দোষ, আমি আপনার কথা বলছি না। আমি সাংবাদিক প্রশ্ন তুলে নিই ডক্টর ইউনূসের কাছ থেকে, তো উনি কী করে ঐক্যমত্য কমিশনের প্রধান হয়? আলী রিয়াজকে যদি কোনো ভূমিকা রাখতে চান তো রাখেন না আপনি অন্য জায়গাতে। তাহলে একটা দেশে যাতে আত্মসম্মান বোধ নেই যে সে একটা মার্কিন নাগরিককে দিয়ে তার নিজের দেশের সংবিধানে ঐক্যমত্য কমিশন করায়, এই দেশে কী আমাকে বুঝে বলেন? আমি দেখেন আমাকে বাংলাদেশের নাগরিক কিছু জনসাধারণ নাগরিক হয় না। আপনি তো অলরেডি এলিজিয়েন্সে আপনি অন্য দেশের নাগরিকতা নিয়ে নিয়েছেন। আপনি এগুলো কী বলেন? আপনি আপনি এত বোকা কেন? এটা হয় নাকি মানুষ ভাই? আর আসছে আপনি ঘোষণা দিয়ে শপথ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবেন, আপনি তো বলে আসছেন ওখানে শপথ দিয়েছেন, তা আমি নাগরিকতা কী করে নেবেন? তাহলে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এসে দেখবে। তা আমি রেজিম চেঞ্জ ফরাজ মাদার বলছে, মানে মহা অপরাধ হয়ে গেছে। তখন কি তাই যাদেরকে রাখছেন মনিহাদার কী করে আমেরিকা থেকে আসে আমাকে বুঝে বলেন? বুঝেন আপনি সাংবাদিক, মনিহাদ থেকে বিরাট কোনো সাংবাদিক, আরও মার্কিন নাগরিক আছে, আরও বহু আছে, তাহলে কেন হবে? মার্কিন নাগরিকরা এই রাষ্ট্র গঠনের মূল যে নিয়মটা হবে কেন? তারা সেখানে পরামর্শ করতে পারে। আপনি যদি আলী রিয়াজ সেখানে পরামর্শক থাকতেন আমার কোনো আপত্তি থাকতো না। আরও বহু আমাদের ডায়াসপোরায় ভালো ভালো মানুষ ছিল যারা পরামর্শ হতে পারতো। আর প্লিজ আমাকে এটা আলী রিয়াজের বিরুদ্ধে ব্যক্তিগত আকারে বলবেন না, আমি ওকে পছন্দ করি, সেটা ও একটা ওর কাজও করে, ইটস ফাইন, আমার এটা নিয়ে কোনো আপনি পলিটিক্যালি আমরা এরকম অজ্ঞ, এরকম আমরা পশ্চাৎপদ, এরকম আমরা অসচেতন, তারপরে ফরাজ মাদার রেজিম চেঞ্জ করেছে, মহা একটা খারাপ কাজ করে ফেলেছে, আমি রেজিম চেঞ্জ করেছে। তো রেজিম চেঞ্জ তোরা করছে চেষ্টাগুলো, আমি তো যখন বারবার বলতেছি এটা হচ্ছে, তোরা তো এটা এই যারা বলছে তারাই তো করছে রেজিম চেঞ্জ, কারণ তারা তো এই রেজিমের পক্ষে তারা ছিল। গণ অভ্যুত্থান করার কোনো সামর্থ্য নাই। জনগণের যে চেতনা, জনগণের যে সচেতনতার যে জায়গাটা তৈরি করলে আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে পারবো, তার প্রতি কোনো রকম আপনার নিবেদন নেই, সমালোচনা নাই। সেখানে আমি ভুল করলে বলুন, অসুবিধা তো নাই, যে আমাদের এই নীতিটা ঠিক নাই, এই কৌশলটা ঠিক নাই, ভালো, আমি তো মেনে নেব ওটা। কিন্তু আপনি ও রেজিম চেঞ্জ, সে আমি কবে বলছি রেজিম চেঞ্জ, ওটা যে বলছি ওটার পত্রিকা আমার সাক্ষাৎকারও আছে, তো নতুন করে আপনি আসতেছেন কি জন্য? তার মানে আসতেছেন এই জন্য বিএনপির পক্ষে আপনি কথা বলতে চান, মানে এই সরকার বলতে ঠিক আছে ফরাজ মধ্যে রেখে রেজিম চেঞ্জ খুব খারাপ কাজ করেছে। এখন বিএনপির মতো ওই কতগুলো ইডিয়েট আছে, ও গিয়ে আবার টেলিভিশনে গিয়ে বলতেছে, কী বলতেছে যে ফরাজ মধ্যে আইনের অধীনে আনতে হবে। তো নাও না, আমি তো বসে, হ্যাঁ বলছি তো, মত প্রকাশের সাথে স্বাধীনতা ভালো, ওই যে আপনি পুরনো সে ঠিকই ধরছেন, ওই যে তারা একই তো করেন। এ তো বিএনপির গুরুত্বপূর্ণ লোক, আপনি রাস্তাঘাটের লোক বলছে না, শেষ মিডিয়া দিকে বলতেছে আপনি ফরাজ মাদারকে আইনের আওতায় আনতে হবে। আমি আমার মত প্রকাশ করতে পারবো না,
আপনি তাহলে এই তো আমরা আমরা ফেসিবাদ থেকে বেরিয়ে আসলাম কোথায়, আমি কি করে বলবো? এটা তো আপনি না বললেন, আমি তো ব্যাখ্যা করলাম। আমি তো ভয় পাচ্ছি। না, ভয় পাতে কিছু নাই। আপনাকে যখন আইনের আওতায় আনতে হচ্ছে, আমাকেও আনতে চাইবে। না সেটা আমি তো ভয় পাচ্ছি না। আমাকে আইনের আওতায় তো আমি তো আইন ভালো নেবেন। আমি যদি অপরাধ করি বিচার অসুবিধা কি আছে? আমার কথাই বলে যাবো। দ্বিতীয় প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। যারা গণঅভ্যুত্থান করেছে মানুষের বহু লোক এখানে আপনার অবদান রেখেছে, তারা অবশ্যই বহু লোক ছিল। যে কোনো লোক, এমনকি ছাত্র তার পছন্দ মতো যে কোনো লোকের বসাতে পারত। কী সমস্যা ছিল? ঢাকা ইউনিভার্সিটির টিচাররা ছিল, বিচারপতিরা ছিল, আমাদের পলিটিক্যাল লিডাররা ছিল, বহু লোক ছিল। ঠিক আছে না? বহু লোক ছিল। উপদেষ্টা সরকারের বিদায়ের না, নির্বাচনের 3 দিন আগে যে চুক্তিটা করলো যুক্তরাষ্ট্রের সঙ্গে, শুল্ক চুক্তির নামে, এটা এক ধরনের অধীনতামূলক চুক্তি বললেও বোধহয় কম। আরে আমি বলতেছি একটু বলেন চুক্তিটা সম্পর্কে। আমি বলছি জীবন ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধেই করেছেন। না, চুক্তি প্রথম আমি একটা কথা বলি, চুক্তি সম্পর্কে যেসব সমালোচনা, এগুলো সঠিক, ওটা নিয়ে আমরা সমালোচনা করবো না। আমি যেটা আলোচনা হয় নাই এটা বলছি। আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছি, এই চুক্তির কারণ কাকে রক্ষা করা? গার্মেন্ট ইন্ডাস্ট্রি নাকি? আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো বিদেশে যাচ্ছে, সস্তা দামে শ্রমিকদেরকে মজুরি দেয় না ওরা। সস্তা দামে বিদেশি বাজারে কাপড় তৈরি করার কারখানা, দর্জির কারখানাগুলোকে রক্ষা করার জন্য আপনি এই চুক্তিটা আপনি করেছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুগত অধীন থেকে আমাদের অর্থনীতিকে ধ্বংস করবার নীতি তো এই চুক্তির মাধ্যমে হয় নাই একা। এটা তো আমাদের এক্সিস্টিং নীতিই তাই। আমাদের যে বাণিজ্য নীতি আছে আমাদের কোনো বাণিজ্য নীতি নেই। আর আপনি চুক্তিটা করে কি করতেছেন? আপনি ট্যারিফ কমাবেন। তো ট্যারিফ কমাবেন কী জন্য? যেন আপনার ব্যালেন্স অফ পেমেন্টটা আপনার ভারসাম্যমূলক আসে। তো আপনি যদি আমেরিকা থেকে উচ্চ দামে জিনিসপত্র কিনে আনেন, তো ব্যালেন্স অফ পেমেন্ট কী করে থাকবে? এত কথা তো বলার দরকার নেই। তারপর তো চুক্তির বহু খারাপ দিক আছে, সেটা আমি ডিটেলে দিতে পারি। আগে তো আমি বাণিজ্য বুঝবো, তারপরে অন্য ব্যাপারটা বুঝবো। তাহলে আমরা এই কর্পোরেট ওয়ার্ল্ডে যেখানে ট্রাম্পের মতো লোকজনরা আছে, এদের সঙ্গে আমাদের ডিলিং কী হবে? বাংলাদেশের বাণিজ্য কি বাংলাদেশকে শোষণ করছে না? বাণিজ্য নীতি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য কি আমাদের জন্য ভালো? ওটা কি অসম না? তো আপনি এখানে একটা করে, আর সবচেয়ে বড় যা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই নীতি নিয়ে এত হইচই করতেছে, ঠিক আছে, করো, খুব ভালো কথা, আমি তার ঘোরতর বিপক্ষে, কিন্তু আমাকে উত্তর দেন তো ইন্ডিয়ার সঙ্গে যে আমাদের এত কানেক্টিভিটির আইন, এত কিছু, ওটা কিন্তু কোনো কথা বলেন না কেন? তাহলে ভারতীয় দালালরা না, তারা একসঙ্গে না, সামনে তো না, তাহলে একসঙ্গে, তাহলে আপনি ভেরি গুড, তাহলে একসঙ্গে বলতেন যে আমাদের বাইরে যত রকম চুক্তি, আদানির চুক্তি, কি বলে যে কুইক রেন্টাল আইন থেকে আরম্ভ করে রাষ্ট্র যে নিজেই একটা দুর্নীতির একটা হাতিয়ার হয়ে উঠেছে, ওই রাষ্ট্রকে বদল করে বলে না তো, আমি তো দেখি না কাউকে। তারা তো রাষ্ট্রপতির ধারণাই তাদের নেই। তারা রাষ্ট্রপতির কথা বলে যে ফরহাদ হোসেন সাহেব ওরা কী বলে, আমরা তো সরকার নির্বাচিত করেছি, জনগণ নির্বাচিত করেছি, এটাই বৈধ সরকার, এটা বলে না তারা। আমি বলবো যে প্রথমত আমরা নিজেরা যারা সত্যিকার অর্থে মনে করি যে দেশের জনগণের জন্য আমরা কিছু করতে চাই, আমাদের ভাষা ঠিক করতে হবে, আমাদের ইতিহাস বুঝতে হবে। এবং বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু এবং আরও পঙ্গুত্বের দিকে যাবে। এবং আমি তারেক রহমানকে বলছি, এই সরকার চালানো সাধ্য তারেকের নাই, তারেকের কোনো ক্ষমতাও নেই। আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে পরিস্থিতি, যে সকল বিভিন্ন বন্ধনে আমরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বন্দী হয়ে আছি, সেখান থেকে তারেক রহমানের কিছুই সে করতে পারবে না। দল দিয়ে কিছু হবে না। আপনি তো আসছেন তো বিদেশি স্বার্থ রক্ষা করার জন্য। তাহলে যদি দেশের স্বার্থ রক্ষা করতে চান, আপনাকে তো পার্টিকে আগে এডুকেট করতে হবে। আপনার পার্টি তো এইসব এই দলের মাধ্যমে থেকে ওই লুটেরা মাফিয়ারে তো আছে। বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতি তো আমাদের জীবনের অংশ। জাতিবাদ তো আলাদা জিনিস। জাতিবাদ তো ইডিওলজিক্যালি শুনুন, এটা ইডিওলজিক্যাল পরাস্ত হয়েছে। তাদের ইডিওলজিকে পরাস্ত হওয়ার মানে তো এই নয় যে বাংলা ভাষার সংস্কৃতি আমরা ছেড়ে দিয়েছি। উপদেষ্টা সরকারে আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মাজার, দরগা, পীরের আখড়া ইত্যাদি হামলা হয়েছে, বাউল শিল্পীরা আক্রান্ত হয়েছে। আমরা তো ভাবছিলাম যে নির্বাচিত সরকারে আসার পর এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন নাজুক ছিল, যে আমরা ভেবেছিলাম যে নির্বাচিত সরকার আসার পর এর উন্নতি হবে এবং
নিরাপদ থাকবে। মানে যে কোনো নামে প্রতিষ্ঠান হোক নিরাপদ থাকবে। আর যে যার মতো তার সংস্কৃতি চর্চা করতে পারবেন। কিন্তু একেবারে সর্বশেষ যে উদাহরণ ঢাকা শহরে মিরপুরের শাহালির মাজারে হামলা হলো, বিষয়টি কিভাবে দেখছেন? এবং আপনি আজকে প্রতিবাদের সভাও করেছেন। জি জি। এটা তাহলে এটার প্রতি মানে আমরা কোথায় যাচ্ছি? না, প্রথমত যে আমি দুটো দিক আছে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা, ধরুন যারা আলেম ওলামাদের মধ্যে একটা ধারা আছে, তারা মনে করেন যে গান বাজনা হারাম, গাছ বাঁধা ঠিক না, মাজার ঠিক না, কিন্তু তারা ফৌজদারি অপরাধ তারা করেন না। মানে কি মাজার হামলা করতে হবে এটা হয়তো, এই মতটা তো থাকা উচিত, তাদের একটা অধিকার আছে কথাগুলো বলার। কিন্তু এই হামলা করার সময় যখন তৌহিদি জনতা নামটা দেয়, এটা পলিটিক্যাল। এটাকে আমরা সিম্পলি একটা এলাকার মব করছে বা এলাকা না জেনে করেছে তা না। কারণ এই যতগুলো মাজারের ঘটনা ঘটেছে, তাদের যে রাজনৈতিক যে সংস্রব, সে সংস্রবে দেখা যাচ্ছে খুব পরিকল্পিতভাবে এটা হচ্ছে। এবং এই পরিকল্পনার যে মূল যে লক্ষ্যটা, সে লক্ষ্যটা হচ্ছে পশ্চিম বাংলাতে মূলত একটা এই ইসলাম বিদ্বেষী বা বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট, একটা ব্যর্থ রাষ্ট্র আকারে প্রমাণ করবার একটা পরিকল্পিত চেষ্টা চলছে। ফলে আমি তো কেন হচ্ছে এটা অনেক ব্যাখ্যা আমাদের লাগবে, এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হয়েছে। এবং মিরপুরের মাজার হামলাটা খুব সিগনিফিক্যান্ট, খুব তাৎপর্যপূর্ণ। এখানেও কিন্তু এই এসছে যারা, তারা কিন্তু দলে, এরা কিন্তু আজকে আমি গেলাম, আমি যতটুকু খবর পেয়েছি, তারা তো রাজনৈতিক দলেরই সদস্য ছিল। তারা এটা পুলিশের উপর চাপাচ্ছে এখন, যে পুলিশ সেখানে মাদকদ্রব্য নিয়ে করতে, উদ্ধার করতে এটা গেছে। তো মাদকদ্রব্য উদ্ধার করতে তো ঢাকা শহরে তো বড় বড় হোটেলে মাদকদ্রব্য চলতেছে, সারা ঢাকায় তো মাদকদ্রব্যের একটা বড় বিভিন্ন জায়গায় চলছে, মাজারে তো না। আর মাজারে কী চলে? মাজারে তো আপনি ইয়াবা বিক্রি করেন, কেটে বিক্রি করেন, তারা যারা মাদক ব্যবসা করে ওদেরকে ধরেন না। যারা মাদক ব্যবসা করে, যারা মাদক ব্যবসায়ী, তারা কিন্তু ঠিকই এমপি হয়ে গেছে। যারা এসব কাজে জড়িত, ওদেরকে আপনি, ওদের তো টাকা পয়সা ওদের কাছ থেকে নিচ্ছেন আপনি। আজকে রাজনৈতিক দলগুলো তো এদের কাছে তো কাঁচা টাকা আছে। ফলে স্বভাবতই এটা এই মাদক ব্যবসায়ীদের এবং একই সঙ্গে সঙ্গে এই পলিটিক্যাল যে ইস্যু, এই দুটোর একটা যৌথ হামলা এটা হয়েছে। এবং এটা আমি মনে করি এটা বাড়বে। শুভেন্দু অধিকারী যখন ভারতে এসছে এবং পশ্চিমবাংলাতে, এবং সে যখন ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে গলায় মালা দিয়ে আমরা বরণ করে নেব, তিনি ফিরে আসবেন, তো এটা তার পরিকল্পনার অংশ। ফলে এই পরিকল্পনার সঙ্গে আমি যেটা বলতেছি, এটা অনেক ঝুঁকি নিয়ে বলছি, আমাদের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো এখানে সহযোগিতা করছে। এবং তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে মনে হয় যে মূলত বাংলাদেশের জন্য একমাত্র শেখ হাসিনার শাসনই সবচেয়ে ভালো শাসন ছিল। ঠিক আছে না? তো এই যে অবস্থাটা আমরা তৈরি করছি, এটা আমি মনে করি আমরা কোন দিকে নিয়ে যাবে? এটা আমাদের খুব ভয়াবহ দিকে নিয়ে যাবে। কারণ এই দেশের মানুষ এটাকে মেনে নেবে না, নাম্বার ওয়ান। এটা এই দেশের মানুষ এই যারা ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করছে এবং একটা বাইরের শক্তির হাতিয়ার আকারে তারা এটাকে ব্যবহার করছে, বা এটাকে অস্ত্র আকারে ব্যবহার করছে। তোমার একটা মত থাকতে পারে মাজারে গান বাদ্যবাদী মাজার বিরুদ্ধে হও, কিন্তু মাজারটা হচ্ছে একটা গণতন্ত্রের একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পরিসর, যেখানে গণতন্ত্রটা কেমন, এখানে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকলে এখানে যেতে পারে। আপনি নামাজ পড়ে নামাজ পড়বেন, মসজিদ আছে পাশে, আপনি তার মন্দির এখানে বসেন না, আপনি মাঝে মসজিদ বসেছেন, তো ঠিক আছে নামাজ পড়েন, কিন্তু তারা সকলে ওখানে যেতে পারে। কারণ এটা ইসলামের এই যে বৃহত্তর তার যে বৃত্ত, ইসলাম সেই বৃহত্তর বৃত্তের মধ্যে যেটা আলিঙ্গন করে রাখতে চায় সকলকে, এটা সেই পরিসর। তার মানে এই আঘাতটা ইসলামের বিরুদ্ধে আঘাত, কারণ এটা তো ইসলাম, যেখানে আমার নামাজ আসছে। ইসলামের নামে কোনো যে কোনো রাজনৈতিক দল যদি মাজারে হামলা করে, সেটাকে কীভাবে ব্যাখ্যা করবে? আমি যেটাকে ব্যাখ্যা করলাম, তো এটা তো দিল্লির আগ্রাসন এবং আধিপত্যের অংশ। বাংলাদেশকে অস্থিতিশীল প্রমাণ করা, বাংলাদেশকে ফেল স্টেট প্রমাণ করা, এবং তারপরে বলা এটা যে বাংলাদেশের জনগণের নিজেদের সরকার চালাবার কোনো ক্ষমতা নেই, ফলে আমাদের এখন দিল্লি থেকে সরকার আসবে। অথবা এখানে সংখ্যালঘু মাজার প্রেমীরা
অথবা বাউল শিল্পীরা এরা নিরাপদ নয়? হ্যাঁ, তা তো বলছে। এর আগে যেমন আপনি বলতেন না সংখ্যালঘুরা নিরাপদ না, আপনি কি বলতেন আগে? সংখ্যালঘুরা নিরাপদ না। এর আগে আপনি কি বলতেন ইসলামের সব সন্ত্রাসী? এটা বলেই তো আপনি ওয়ারেন্টও চালাইছেন। তো এখন এটাই চালাবেন, এটা তো এটারই পক্ষে তো বয়ান তৈরি করছেন। ফলে মাজারের পক্ষে হামলাটাকে, বিশেষত শাহ আলীর মাজারের হামলাটাকে আমি মোটো সহজভাবে দেখছি না। এটা পলিটিক্যাল, এটা সিম্পল। আপনার পুলিশ গিয়ে ওখানে মাদকদ্রব্য উদ্ধার করতে গেছে, এটা আমি মনে করি না। কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতি বা মানুষের মনোজগৎ, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? যে মানুষের সাথে জনগণ তো মাজার না, বিরোধী। জনগণ না, মানে যারা এটা তো যারা ক্ষমতা আছে এটা তো জবাবদিহি করবে। আপনি সালাউদ্দিনকে জিজ্ঞাসা করেন। আমি তো সালাউদ্দিনকে বলবো, সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো। তো এটা তো দায়িত্ব তার, কারণ আপনি তো এটা তো ফৌজদারি অপরাধ। আর আপনি যদি ওখানে মাদকদ্রব্য অভিযান করতে যান তো হোটেলে যান না, আপনি গুনশাল বনানীতে যান না, ওখানে মাদকদ্রব্য না, নাই। আর অভিযান চালাতে সেটা তো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না। অভিযান না, চালাতে কোনো রাষ্ট্রের দায়িত্ব এটা বটেই সেটা তো সরকারের না। দায়িত্ব, এখন তো বলতেছে প্রশাসনের দায়িত্ব। যখনই দলের নাম উঠেছে, দলের নামটা উঠেছে কখন থেকে? যখন ওই যে শামীমকে যখন আপনি হত্যা করলেন এসে কুষ্টিয়াতে, কুষ্টিয়ায়। আচ্ছা, তারপরে তো রাজনৈতিক দলের নাম এলো, রাজনৈতিক নাম এসছে। এখন সে রাজনৈতিক দলের নামটা আপনি মুছতে চান বলে আপনি এখানে কী করছেন? ছদ্মবেশে বলতেছেন পুলিশের উপর চাপাচ্ছেন, আপনি দোষ চাপাচ্ছেন পুলিশের উপর। তো আপনি এই খেলা কিন্তু তো বুঝি আমরা এগুলো, এটা তো বুঝাতে না বুঝাতে কোনো কারণ নেই। আপনি কেন এই দায়িত্ব আপনি কে পিঠে থেকে? ঠিক আছে, আপনি যদি জানো, আপনি জানো আপনি একটা মহিলাকে পিটাচ্ছেন ধরে, ওটা একটা মাজার আসে কেন? এটা কি যুক্তি আছে? এটা কি যুক্তি আছে আমাকে বলেন। তো আপনি মাজারের উপর যে তার মানে আপনি যে কোনো মানুষের হামলা চালাতে পারেন, আমরা কেউ নিরাপদ না। তো এটা তো করার অধিকার তো আমরা পুলিশকে দিই না। এই তো একই তো পুলিশ যে গুলি করেছে আমাদেরকে, এ তো একই পুলিশ। তাহলে আপনি তো দেখতে হবে যে মাজারের ব্যাপারটা আমি মনে করি অত্যন্ত বিপজ্জনক রাজনৈতিক প্রবণতা, এবং এই প্রবণতার সঙ্গে আঞ্চলিক রাজনীতি, এই প্রবণতার সঙ্গে ভূ রাজনীতি জড়িত। ওয়ার অন টেররই এটা আরেকটা ফর্ম এখানে চর্চা হবার চেষ্টা চলছে, এবং বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করবার, এবং যে কারণটা এটা করতে যাচ্ছে এই কারণে যে যারা ক্ষমতা আসছে তারা রাষ্ট্র চালাতে ব্যর্থ হবেই, এটা যারা করতেছে তারা জানে। ফলে অর্থনৈতিকভাবে ব্যর্থ, এবং এই যে আইনি সামাজিকভাবে ব্যর্থ, এবং ফলে বাংলাদেশের জনগণের রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা নাই। ফলে বাইরের থেকে রাষ্ট্রের অধীনে তাদেরকে থাকতে হবে। এই বার্তাটা তারা তৈরি করতে যাচ্ছে, এইটাই তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এই ভুল বার্তার বিরুদ্ধে তো জনগণকে নিশ্চয় আমরা তো বলতেছি, আপনি বলছেন, আপনারা সহায়তা করবেন আমাদের। এবং গতকাল শুক্রবার রাতে হামলার পরে আজকে আপনি সমাবেশ করেছি, সেখানে কিরকম আমরা ডেফিনেটলি আমরা তো স্তরের মানুষ ছিল? না, আমরা তো মূলত পাগল থেকে রক্ষা করাটা আমার এখনকার কাজ। এটা তো নিরীহ। তারা তো রসুলের নামে আশেকান হয়ে তারা এই জায়গাতে তারা থাকে, তাদের মেলা ত্রুটি আছে, সমস্যা নেই। তাদেরকে এতে একটা আমি যেটা বলেছি, ওদেরকে আপনি তো খাওয়া দাওয়া তো আপনার বাধ্যতামূলক, ওখানে গিয়ে সেটা আশ্রয় চায়। আপনি দেখেন সোশ্যাল সেফটি নেটের নামে আপনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে আসেন, আইন এগুলো নিজে মারে দেন, দুর্নীতি করেন। আর এখানে জনগণের যে মানতের টাকা মাজারে, এটা আপনি কাকে দিয়ে দিচ্ছেন? এটা দিয়ে দিচ্ছেন ওই ইজারাদারদের। আচ্ছা, এইটার তো তার হক আছে, এই হক আপনি কেন তাকে বঞ্চিত করবেন? এই হক থেকে আপনি বঞ্চিত করছেন। আজকে আমি গিয়ে দেখলাম যে সেখানে যা কিছু মাজার তো বাধ্য এদেরকে প্রতিদিন 3 বেলা খাওয়া দেওয়ার জন্য। সেই টাকা তো দিচ্ছে যারা এই মাজারেরকে ভালোবাসে, তারা তো এদের জন্য দিচ্ছে। তার মানে যারা মাজারকে ভালোবাসে তারা তাদের মাজারকেও টাকা দিচ্ছে, তারা ট্যাক্সও দিচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। যারা মাজার ভালোবাসে তারা মাজারকে টাকা দিচ্ছে গরিব মানুষের জন্য, আবার গরিব মানুষকে যেন রাষ্ট্র দেখে তার জন্য ট্যাক্সও দিচ্ছে। তো গরিব মানুষের জন্য খাওয়া দিবেন না কি জন্য? মাজারে আপনি একটা থাকতে দিবেন না একমাত্র, একটা মেহমান খানা নেই, একটা মুসাফির খানা নেই। একটা গরিব মানুষ যদি বাইরে থেকে আসে, ও মাজারে থাকে, মাজারটা যদি পরিষ্কার রাখেন, আপনি তাকে খালি একটা মশারি কি একটা বিছানা দিয়ে আপনি যদি বলে দেখেন 5 টাকা করে নেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হইতে করে পাগল রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আপনি পুকুরে গোসল করেন না, একটা পুকুরে পানি ঠিক নেই, আপনি ওখানে পানি আপনি বিক্রি করতে দেবেন। আপনি তো জনগণের অধিকার আছে সুপেয় পানি পাবার, তো মাজারে তো পানি নেই, আপনি পানি সরবরাহ করুন না কেন? আপনি বোতলে পানি বেচবেন যেহেতু ব্যবসায়ীদের পক্ষে, তো বাজারে এই গরিব মানুষগুলো 30 টাকা দিয়ে কোথা দিয়ে বোতলে পানি কিনবে?
তাহলে আপনি দেখছেন যে আপনাদের আমরা যারা তথাকথিত প্রগতিশীল আমরা তো এইগুলোর জন্য তো দাবি করতে পারি যে এটা নিশ্চিত করতে হবে, এটা তাদের হক। এটা শুধু রাষ্ট্রের তরফ থেকে অধিকার না, এটা ধর্মের তরফ থেকে এটা তার হক। আপনি তার নামে যা কিছু দেখে, নবীর নামে যা কিছু গেছে মাজারে, সবই গরিব মানুষের হক। শুক্রবার আক্রমণের পর বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে আজকে আপনি সেখানকার এটা করেছে। আক্রমণের উদ্দেশ্যটা খুব সিম্পল। ওরস শুরু হবে কালকে বা পরশু থেকে, ফলে ওরসেতে প্রচুর টাকা পয়সা আসবে। ওরসকে কেন্দ্র করে বাণিজ্য আছে, অবশ্যই বাণিজ্য জড়িত, বাণিজ্য জড়িত, ওই যে মাদক ব্যবসায়ী তাদের নিজেদের প্রতিযোগিতা জড়িত। ফলে আমাদের প্রথম কাজ হবে, আমি যেটা বলবো আপনার মাধ্যমে, আমরা যারা একটু সচেতন, আমরা যারা এটা বুঝতে পারি, আমাদের প্রথম কাজ হচ্ছে মাজারকে রক্ষা করা। মাজারকে রক্ষা করার প্রথমত এটা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সমাজই এই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলে। এটা এক ধরনের পার্লামেন্ট বলতে পারেন, গরিব মানুষের পার্লামেন্ট। এখানে সে তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, তর্ক বলে, ভালো দিক আছে মন্দ দিক আছে, ঠিক আছে, সে বলে, এটা তার পার্লামেন্ট। 2 নম্বর, এটা তার আশ্রয়স্থল। আপনি বহু বিধবা মহিলা ঘর ছাড়া হয়ে যখন থাকে, মাজারই তার ঘুমাবার একমাত্র নিরাপদ জায়গা, আর কোনো নিরাপদ জায়গা নেই। কারণ এইখানকার এই তরিকার মানুষগুলো তো এই দিকে চরিত্রের দিক থেকে তো সাংঘাতিক রকম আপনি দৃঢ়। মাজারে ধর্ষণ হচ্ছে, শুনছেন কখনো? কেন হয় না? তাহলে এই নীতিগত দিকটা, নৈতিকতার কারণে ডালে ব্যাপার। আপনি গাঁজা যারা ব্যবসা করে ওদেরকে ধরেন না আপনি। আজকে আমি যখন দেখতেছি, আমি ছোটো ছোটো বাচ্চা দেখছি যে গাঁজা খাইতেছে বসে, তো এই বাচ্চা কেন রাস্তায় থাকবে? এটা কি রাষ্ট্রের দায়িত্ব না? গাঁজা খাওয়া দোষ নাকি বাচ্চা যে রাস্তায় আসে তার যে খাওয়ার ঠিক না, তার যে ঘর না, তার যে আশ্রয় নেয়, এর জন্য কি রাষ্ট্র দায়ী না? তো তাকে কেন পুলিশের দমন দিয়ে কি বন্ধ করতে পারবেন? রাষ্ট্র তো তার দায়িত্ব আগে নেবে, তার দায়িত্ব না লাগবে তাহলে তার দায়িত্ব নেবে একটা ছোটো পদ্ধতি। যখনই তাকে এই তার যে আশ্রয়টুকু, তার খাওয়াটুকু যখন দেবেন, তখন সে আপনার নীতি কথা শুনতেও সে রাজি থাকবে যে বাবার মাজা খায় না, বা এটা এই অন্য কিছু করুন। আর অন্য কথা মাঝে কাঁচা কথা বলতেছেন, সারা বাংলাদেশ আপনি তামাক চাষ করে ধ্বংস করে দিচ্ছেন। তামাক চাষ বন্ধ করার কথা তো বলছেন না। যদি আপনি যান, পুরো উত্তরবঙ্গ ধ্বংস হয়ে গেছে তামাকে, কুষ্টিয়া ধ্বংস হয়ে গেছে তামাকে, চিটাগাং ধ্বংস হয়ে যাচ্ছে। আমার কৃষি জমিকে আপনি ধ্বংস করছেন তামাকের পর, তামাক দিয়ে। তো তামাক নেশা না? তামাক কি নেশা না? তো আপনি তামাকের দ্বারা আমার কৃষি জমি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি তামাকের বিরুদ্ধে কিছু করতেছেন, উল্টা কী করতেছেন? আপনি বিটিসিকে আপনি পুরস্কার দিচ্ছেন। তো সবচেয়ে বড় তো কি, সবচেয়ে বড় নেশা কোম্পানির নাম হচ্ছে বিটিসি, বাংলাদেশ আমেরিকান টোবাকো কোম্পানি। বিভিন্ন রকম তামাক কোম্পানি আছে, কই তাদের কাছে তো আপনি গিয়ে বলেন না আচ্ছা বন্ধ করো তামাক চাষ, তামাক ব্যবহার বন্ধ করো। আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা প্রমাণে তামাকের, সিগারেট খেলে আপনার ক্যান্সার হয়, তো আপনি তামাক বন্ধ করছেন না কেন? গাঁজার প্রতি আপনার রাগ কেন এত? কারণ এটা গরিব মানুষের প্রতি এত অত্যাচার কি জন্য? আপনি এই যে আমাদের সমাজে বুদ্ধিজীবী শ্রেণী, তাদের যে সিম্পল কাণ্ডজ্ঞানের অভাব, তো কাণ্ডজ্ঞানের অভাব দ্বারা তো আমরা আজকে বিপদের মধ্যে পড়ি। আপনি যে পরিমাণ তামাকের পরে যে পরিমাণ স্বাস্থ্যের ক্ষতি হয়, তার 4 থেকে 5 গুণ বেশি এই সরকারের স্বাস্থ্য খাতে ব্যয় হয়। তো তামাক চাষ বন্ধ করবেন না? তো আপনি তামাক চাষ বন্ধ করছেন না, তামাক ব্যবহার বন্ধ করছেন না, আপনি গেছেন গাঁজার বিরুদ্ধে। তো আপনাদের মতো বদমাইশ তো আর কেউ নেই। আমি তো বুঝি আপনার কেন এগুলো করেন। তাহলে আপনি কর্পোরেট পুঁজির পক্ষে, আপনি তামাক চাষের পক্ষে, নেশাদ্রব্য আপনার তৈরি করার পক্ষে, কিন্তু আপনার তো এই গিয়ে গিয়ে গাঁজার উপর। আরে গাঁজার তো কোথা থেকে আসে? বাইরে থেকে আসে, বিদেশ থেকে। ওটা বন্ধ করতে পারেন না। তাহলে এগুলো তো বলতে কোনো লাভ নেই, এটা তো বলে কোনো লাভ নেই। আপনি কি নিকোটিন তো সাংঘাতিক রকম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি তাও কি এই যে ক্ষতির জায়গাটা তো এটা বহুবার প্রমাণিত। আন্তর্জাতিকভাবে তামাক বন্ধ করার জন্য বহু রকম চেষ্টা হচ্ছে। বাংলাদেশ সরকারও সেই আইনে আপনার স্বাক্ষর করে আসছে, জাতিসংঘের যে ঘোষণা সেখানে স্বাক্ষর করে আসছে। তো তুমি তামাক বন্ধ করো না কেন? গাঁজার প্রতি তোমার তো রাগ কিসের? আমি যারা ইসলামপন্থী তাদেরকে আমি বলি, আপনি সিগারেট খাওয়া ধর্মবিরোধী না? সিগারেট খাওয়া হারাম না? নাকি হ্যাঁ হারাম না মকরুহ বলে আদা না? তাহলে কি মকরুহতে গাঁজা কোথায়, কোন কোথায় লেখা আছে গাঁজা হারাম? সিগারেট গাঁজা একই জিনিস। আমার কথা তা না, আমি গাঁজার পক্ষে বলছি না। তুমি যদি রিয়েলি গাঁজার বিপক্ষে হয়ে থাকো, তো আমি গাঁজার বিপক্ষে। তো তুমি আগে সিগারেট বন্ধ করো না, সিগারেট আইন করে সিগারেট বন্ধ করো। তুমি যখনই কর্পোরেট স্বার্থে, মানে আমেরিকান টোবাকো কোম্পানির স্বার্থ রক্ষা করতে তোমার ঠিকই
আচ্ছা ওখানে কিছু বলবো না। আর ওখান থেকে গাঁজা, ওই যে কোথা থেকে গাঁজা পায় বা সে কাছে গিয়া গরিব মানুষ তারা কিছু না, সে গাঁজা খায় দুটো এতে না। বাউল শিল্পীরা যে আক্রান্ত হচ্ছে, না বাউল শিল্পীর আক্রান্ত একই সেম, আপনাদের একই তো যদি একই কারণে তো হয়েছে। বাউল শিল্পীর আক্রান্ত হতে কোনো যুক্তি নেই। আজকে আমরা আবুল সাহেবের কাছে গেছি, আবুল সাহেব খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে আবুলের কথা। আমি বলছি যে আবুল সে ও নিজে বলতেছে আবুল সাহেব কথা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমাদের এই শিল্পীদের দ্বারা। আপনি তার ভাষাটা খারাপ, আপনার কাছে খারাপ লাগে, আপনি সমস্ত কিছু গানের খালি একটা জিনিস বাইর করে আপনি কথাটা বলুন। তো আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আপনি আল্লাহর সম্পর্কে বলতেছেন যে পৃথিবী সৃষ্টি হচ্ছে কোথা থেকে, আপনি তখন সৃষ্টি 1 2 3 4 আপনি অনেকগুলো নাম বলতেছেন, ঠিক আছে? সৃষ্টি তো একজনের কাছেই তৈরি হয়েছে, 4 জনের কাছেই তৈরি হয়নি। তো উনি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছে এই যে বক্তব্য আপনি দিতেছেন তার আঁকা পাশা তো কিছু নেই। আপনি আল্লাহ যদি এখন তো সমস্ত সৃষ্টি উৎপত্তিও তিনি, তাহলে এই যে একটা ফিলোসফিক্যাল তর্ক, এই তর্কটাকে আপনি কী করলেন? এটাকে ব্যবহার করলেন বাউলদের বিরুদ্ধে। এবং বাংলাদেশে বাউলদের বিরুদ্ধে কার যেটা দুঃখজনক লেগেছে, পিনাকির মতো লোক এটা তো উস্কাইতেছে এগুলোকে। কারণ পিনাকি যখন আমি বললাম যে ঠিক আছে আপনি আবুল সরকার ভুল করেছে, আপনি তাকে জেল নেবেন, আইন মতো তার বিচার করেন, সমস্যা নেই। তো তার পক্ষে যে লোকগুলো তার পক্ষে কথা বলতে জানাচ্ছে, ওকে লাথি মেরে পুকুরে ফেলেছেন কেন? এটার কী বিচার? এটার কী বিচার বলুন? তাহলে আমি পিনাকি তো এই কথা বললাম, পিনাকি তো আমার বিরুদ্ধে আবার লিখল, এটা তো ঠিক না। আমরা তো সৎ থাকতে হবে। আমরা যদি মনে করি যে ঠিক আছে আমাদেরকে এই কথাটা বলা ঠিক না, আমাদের একটা সেন্টিমেন্ট আছে, জনগণের সেন্টিমেন্টের কারণে আমাদেরকে সতর্ক হইতে হবে ভাষার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে, এটাই মানি। তো বাউল যে তার পক্ষে তার ভক্ত কুল দাঁড়াইছে তাকে লাথি মেরে পুকুরে, দেখছেন তো আপনারা সে ভিডিও, আপনি পুকুরে ফেলেছেন। আমি পিনাকি জিজ্ঞাসা করি এটাকে সে সমর্থন করে? এটাকে সে সমর্থন করে? আজকে সে আপনি খেয়ে না খেয়ে আজকে দাঁড়াতে জামাতের পক্ষে সে বলতেছে, তো জামাতের পক্ষে বলুক, এটা তার অধিকার। তো এই জামাতই তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই মাজার হামলা করতেছে। আমাকে বুঝে বলেন, তাহলে ও তো বিচক্ষণ ছেলে, ও তো বিচক্ষণ ছেলে। তো আপনি এখানে যদি এখানে একটা এটা দক্ষিণপন্থী একটি ধর্মীয় সন্ত্রাসকে যদি আপনি জায়গায় তোলেন, তাহলে ধর্মীয় সন্ত্রাসটা জায়গায় তুলে আপনি কার স্বার্থটা করেন? শুভেন্দু অধিকারীর স্বার্থ আপনি দেখাবেন। ভারতে হিন্দুত্ববাদকে আপনি পুষ্ট করেন, কারণ বাংলাদেশে কোনো সহনশীলতা নাই, এমনকি মাজারেও হামলা হয়, এমনকি বাউলদেরও হামলা হয়। এই বয়ানটা আপনি প্রতিষ্ঠিত করেন। তো আমি বিনয়ের সঙ্গে বলবো আমরা যেন এই বয়ান প্রতিষ্ঠা না করি। আমি আরেকটা কথা বারবার বলেছি, এটা আমি আবার বলবো, শফিক রহমান সাহেব বলে আমি শেষ করব। আমি ওনাকে বলছি দয়া করে করজোড়ে বলতেছি আপনারা জামাত ইসলামী নামটা বাদ দেন। কারণ জামাত ইসলামীর জন্য বাংলাদেশে কোনো সত্যিকার একটা ইসলামী আন্দোলন, সত্যিকারের গণমুখী জনগণের ইসলাম যে আছে এটা আমরা দাঁড় করাতে পারছি না। কেন? জামাত ইসলামী এই নামে 71 সালে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহত্যার সহযোগী ছিল। তারা যে দল আমার জনগণকে হত্যায় অংশগ্রহণ করেছিল বা এই নামে সে যে বয়ান দিয়েছিল, যে বয়ানটা আমার রাজনৈতিক অস্তিত্বের বিপরীত, আমি তো ছোট্ট চাইতেছি আপনি এটা এই নামটা বদলান। তিনি যখন এই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আইনের অধীনে যখন তার দলকে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছে, সেখানে তিনি ইসলাম কায়েম করুন তো বলে নেই, ঠিক আছে না? তাই তিনি মওদুদিবাদ কায়েম করুন এটা বলে নেই, গণতন্ত্রের কথাই বলেছে, গণতন্ত্রকে নিবন্ধন দিত না। তাহলে তিনি কেন নামটা বদলাতে তারা তো অনাগ্রহ কেন? আসলে যদি মীর কাসেম জীবিত থাকতেন তাহলে কিন্তু তিনি কিন্তু নামটা বদলাতেন। কারণ তাদের সঙ্গে তো আমার কথা, সকলের সঙ্গে কথা হয়েছে। আমি তো সেকুলার ইসলামে কোনো ভেদ করি না, সকলের সঙ্গে কথা বলি। রাষ্ট্রকে গঠন করতে হলে তো আপনাকে একটা ইতিবাচক পজিশন নিতে হবে। তো আমি আবারও আপনার মাধ্যমে বলতেছি জামাত ইসলামীকে অবশ্যই তার নামটা বদলাতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, কারণ জামাত ইসলামী নামের কারণে আজকে শিবিরের মধ্যে যে ছেলেগুলো ইতিবাচক ভূমিকা রাখতে চায় রাজনীতিতে, আগামী দিনে তারা বাংলাদেশের নেতা হবে, বড় নেতা হবে। আপনি তাদের পথকে রুদ্ধ করছেন এই নামের দ্বারা, তাদের বিকাশকে রুদ্ধ করছেন। আপনাদের পুরনো কতগুলো পুরান যেসব লোকগুলা বৃদ্ধ হয়েছেন অতীতে 71 সালে আপনাদের ভুল রাজনীতির জন্য বাংলাদেশে ইসলামের যে একটা তার যে একটা গণতান্ত্রিক তার যে একটা নৈতিক যে শক্তি, সেটা আজকে সাম্রাজ্যবাদ বিরোধী তার যে শক্তি আছে, তার যে নতুন রাষ্ট্র গঠনের যাতে শক্তি আছে, সারা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করবার তার যে হিম্মত আছে, তার যে জিহাদি, তার যে নৈতিকতা, জিহাদি যে অঙ্গীকার, এটাকে তো আপনারা ধ্বংস করছেন জামাত ইসলামী নাম দিয়ে। তো এই নাম তো বন্ধ করতে হবে।
তো আজকে দেখাতে হচ্ছে তাদেরই নাম আসতেছে। আমি তারা করেছেন কিনা মাঝে হামলা এটা আমি জানি না, কিন্তু আমি যখন শফিক সাহেবকে বললাম আপনি কোথায় পেয়েছেন যে নারী নেতৃত্ব হারাম, তিনি তো উত্তর দিতে পারলেন না আমাকে। তাহলে এটা বন্ধ করতে হবে। ইসলামের নামে ইসলামকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে লড়াই করবেন, এটা এই দেশে মানুষ বরদাস্ত করবে না। 71 সালের লড়াইও আমরা কি করেছি, আমরা জালিমদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা মুসলমানই ছিলাম তখন, এটা ছিল মুসলমানদেরই লড়াই। কারণ এইসব জালিমদের বিরুদ্ধে একমাত্র ইসলামের ঝান্ডাটাই একমাত্র সত্যিকারের ঝান্ডা, ওই ঝান্ডা দিয়ে এদেরকে পিটাবো আমরা। এই ঝান্ডা দিয়ে আপনি কি করবেন, আপনি সত্যিকার অর্থে ইসলামের যে রূপ, তার যে গণতান্ত্রিক রূপ, তার যে আত্মিক, তার রুহানি রূপ, তার যে সারা পৃথিবীকে বদলাবার তার যে মর্ম, তার যে বিপ্লবী, তার যে প্রস্তাবনা, এটা আমরা সামনে নিয়ে আসবো। আমরাও আশা করি যে বাংলাদেশ 71-এ মুক্তিযুদ্ধে যে প্রত্যয় নিয়ে সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল, সেটি সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি নাগরিক সে যেখানেই থাকুক এবং প্রতিটি স্থাপনা, সে মাজার হোক, পীরের দরগা হোক, তার নিরাপদ থাকবে। কেউ ধর্মের নামে বা অন্য কোনো সেকুলারিজম নয়, বলেন না। ধর্মনিরপেক্ষতার নামে হ্যাঁ। কারো উপর হামলা করবে না, আক্রমণ করবে না। এরকম একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ আমরা চাই। ফরহাদ মাজার, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।